যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের কথাটা বলি, লেটার অথবা প্যারাগ্রাফ বা এই টাইপসের যতগুলো ক্রিয়েটিভ রাইটিং আছে, এগুলোর নামই ক্রিয়েটিভ, বাট আমরা এগুলোকে বেশিরভাগ মানুষ এগুলোকে মুখস্থ করে। একটা মানুষ জন্মের পর ঠিক কেমন হবে ওটা ঠিক নির্ভর করে সে কিভাবে বিল্ড আপ হচ্ছে। আমাদের জেনারেশন কিন্তু খুব বেশি খেলতে পারে না। আপনি ক্লাস 7-এ আরটিভি এবং ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় একটা ইভেন্ট হয়, সেখানে আপনি পার্টিসিপেট করেন আপনার স্কুল থেকে। ওরা সবাই আমাকে ইংলিশের প্রশ্ন জিজ্ঞেস করছে, মানে করতে থাকে, পরে সে ভবিষ্যৎ ইলন মাস্ক। তো ঠিক ওর পরের দিনই বিকাল 3টার দিকে যখন নিউজটা পাইলাম, মানে একদম বড় হেডলাইনে পালিয়েছে, বিষয়টা একটা আলাদাই ফিলিং। কি পালিয়ে গেছে? এত বছর হিস্ট্রি, এত বছরের ডমিনেন্স সব শেষ। ওয়াও! ওয়াও! তাদের মা-বাবারা যে অভিযোগ করে, অসুস্থ জেনারেশন হিসেবে আপনাদেরকে ট্রিট করে। তো আপনাদের অভিযোগগুলো আসলে বলেন যে, কেন আপনাদের মা-বাবারা আপনাদেরকে বুঝতে পারে না? জেনারেশন আলফা যেটা আসছে, আমরা শুধুমাত্র অভিযোগ না করি, পাশাপাশি প্রত্যেকে যাতে আমরা তাদেরকে বুঝার এবং জানার চেষ্টা করি। I really impressed. প্রত্যেক গার্ডিয়ানদের এই পডকাস্টটা দেখা উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু আই টু আই পডকাস্ট। আজকে আমাদের মাঝে যিনি গেস্ট হিসাবে উপস্থিত আছেন, তিনি হচ্ছেন জেনারেশন আলফার একজন রিপ্রেজেন্টেটিভ। তার অ্যাচিভমেন্ট আসলে হিউজ এই ছোট বয়সেও। আমরা তার এই অ্যাচিভমেন্টের পাশাপাশি জেনারেশন আলফার দৃষ্টিভঙ্গিটা আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি তার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। তার যেই অ্যাচিভমেন্ট, তার ভিতরে আমি কিছু নোট করে নিয়েছি, মনে রাখা আসলে খুবই কষ্টকর। তার ভিতরে প্রথম হচ্ছে আরটিভি এবং ভয়েস অফ আমেরিকার একটা ইভেন্ট করা হয়েছিল, সেখানে সে পার্টিসিপেট করে। পাশাপাশি সে সিএসডিসি ইন্টার ডিবেটিং কম্পিটিশন একজন চ্যাম্পিয়ন পার্টিসিপেন্ট। এরপরে জাতীয় শিক্ষা সপ্তাহ সে থানা পর্যায়ে একক বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। এরপর সে জাতীয় গ্রন্থাগার প্রতিযোগিতা, যেটা বিভাগীয় গ্রন্থাগার আয়োজিত, সেখানে সে সেকেন্ড হয়। জাতীয় অ্যাস্ট্রোবিজ্ঞান মেলায় সে সেকেন্ড হয়। এভাবে তার অনেকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে, আমরা এগুলো নিয়ে পুরো পডকাস্টে কথা বলবো। ওয়েলকাম মোহাম্মদ আয়াত বিন নেওয়াজ চৌধুরী, কেমন আছেন? জি, ভালো আছি। সো আয়াত, আপনি আসলে যখন আমাদের 24-এর যে অভ্যুত্থান হলো, এটা আপনারা আপনারা ম্যাক্সিমাম আপনাদের জেনারেশন আলফার অনেকেই বাসায় ছিলেন। আপনারা আসলে এই অভ্যুত্থানটাকে কিভাবে দেখেছেন? আমি যদি বলি, আপনাদের প্রথম স্কুল কবে বন্ধ করে দেয়, তখন আপনাদের অনুভূতি কি ছিল? পাশাপাশি হচ্ছে আপনাদের কারফিউয়ের টাইমে আপনারা বাসায় বসে তখন কি চিন্তা করছিলেন? প্রথমত যদি ওই স্কুলের বিষয়টা নিয়ে কথা বলি, ওটা নিয়ে একটা মজার ঘটনা আছে, একটা আলাদা একটা ফিলিং পাবেন। আমাদের যখন মানে বিষয়গুলো যখন অনেক মানে খুব বেশি প্রভাব বিস্তার করা শুরু করে, প্রথমত বিষয়টা কিন্তু অনেক পুরানো। মানে এটা বেশ ১-২ বছর সহ বেশ অনেকটা বিষয়টা আগের। এটা আস্তে, আস্তে ডেভেলপ হওয়া শুরু করে যে ভা কোটা আন্দোলন নামে একটা জিনিস আছে। তারপর ছাত্ররা নামা শুরু করছে। বিষয়গুলা ফেমাস হওয়া শুরু করে, বিষয়গুলো প্রভাব বিস্তার করা শুরু করে। তো যখন বিষয়টা একটা সাইগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ একটা প্রভাব বিস্তার করে ফেলে, তখন আমাদের স্কুল একটা পোস্ট দিছিল যে তখন আমাদেরকে একটা পোস্ট দিছিল। পোস্টটাতে বলছিল যে বন্ধ থাকবে। একটা ওয়ার্ড তারা উল্লেখ করছিল, যেটা আমি মেনশন করতে চাই। ওরা বলছিল, আগামী যেকোনো নোটিশ না পাওয়ার জন্য, মানে যতক্ষণ পর্যন্ত কোনো ফার্দার নোটিশ আমরা না পাই, স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। একটা আচ্ছা। আলাদা একটা ফিলিং এটা কি আসে। আপনাদের জীবনে প্রথম এরকম? হ্যাঁ, ১ম, কারণ কোন নোটিশে ডাইরেক্ট এরকম করে বলছে অনির্দিষ্টকালের জন্য অনির্দিষ্টকালের হয় জন্য না। বন্ধ। আচ্ছা, মানে একটা খুব ফিল আসে আচ্ছা। জিনিসটা। খুব মনে, মনে খুশি হচ্ছিল যে অনেকদিন বন্ধ পাবো, এরকম কিছু? ওটা তো আছেই। তার পাশাপাশি জিনিসটা একটু অড না? যে একটা স্কুলের নোটিশে বলল যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আচ্ছা, আচ্ছা। অনির্দিষ্ট ও। হতে পারে অনন্তকাল। আচ্ছা। তো এরপরে আসলে কিভাবে জিনিসগুলা, এই যে যখন আমাদের কারফিউ দিল, তখন আপনাদের বাসার ভিতরে পরিস্থিতি কেমন ছিল? মানে আপনার তখন কি মনে হচ্ছিল? দেশে কি হচ্ছে? তো প্রথমত যখন নোটিশটা পাই, তো তার ২-১ দিন আগে আমি বিষয়টা জানতাম যে অনেকদিন আগে ঐরকম না। ২ দিন আগে আমার একটা দাদু আছে। তো দাদুর থেকে আমি শুনছি, মানে উনি অনেক রাজনৈতিক বিষয়ে অনেক ভালো একটা জ্ঞান রাখে। তো উনার থেকে আমি শুনছি যে এই টাইপসের একটা আন্দোলন চলতেছে। তো আমি যখন বিষয়টা শুনছি আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। বিষয়টা আসলেই মানে একটা গ্রেট অ্যামাউন্ট অফ একটা সাইজ কিন্তু ধরতে পারে। তো আমি কি করলাম, আমি ওই দিন থেকে আসলে আমি
একটু বেশি, বেশি নিউজ দেখা শুরু করলাম। আচ্ছা। তারপর একটু YouTube এ সার্চ করলাম। তারপর ইনফরমেশন গ্যাদার করা শুরু করলাম। বিষয়টা সিনারিওটা কি? হুম। মানে জিনিসটা আসলে কি হইতেছে? আচ্ছা, ওটার আচ্ছা। ব্যাপারে আমি একটু রিসার্চ করলাম। তো ২-১ দিনের মধ্যে আমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে কোনটা আমরা শিক্ষার্থীরা এনাফ অ্যামাউন্ট অফ আমাদের দাবি যেটা সেটা পূরণ করা হইতেছে না। যার কারণে আমরা একটা গ্রেট ওয়ার লড়তেছি। আমরা আন্দোলন শুরু করছি। আমরা গণ-অভ্যুত্থান শুরু করব। তো যখন এটা আমি জানতে পারছি, তো প্রথমত মানে কারফিউ তখনও মেবি শুরু হয় নাই। কিন্তু যেহেতু স্কুল বন্ধ এবং ও আমি আমার মানে বেড়াতে যাওয়া তারপর সবকিছুই কিন্তু বন্ধ ছিল। আম্মু-আব্বু একদম ভালো করে মানা করতেছিল। কোনো খেলা, কোনো বেড়ানো যাওয়া, কোথাও জন্য কোনোভাবে বাইরে যাওয়া যাবে না। মানে লকডাউন থেকে বিষয়টা আরো খারাপ হয়ে গেছিল। আচ্ছা। ইয়া আমরা প্রথমত যখন কারফিউ হয় তখন কিন্তু বিষয়টা আরেকটু বেশি হ্যাঁ, গভীর হ্যাঁ। হয়ে যায়। ইন্টারনেট বন্ধ হয়ে যায় হ্যাঁ, ওই ইন্টারনেট সময়। বন্ধ হচ্ছে ওটা আরো বেশি গভীর। আচ্ছা। মানে তখন আপনার কি মনে হচ্ছিল তখন যে মনে কি হইতেছিল হবে? একদম ফুল আইসোলেটেড। আচ্ছা। কোথাও বাইর হতে পারতেছি না। প্রথমত আ আমার বাসা মূলত ২ নম্বর গেটের দিকে। তো হুম। ২ নম্বর গেটেও মানে একটা ভালো ছিল। কারফিউ আন্দোলন চলতেছিল। তো সামান্য রোডেও কিন্তু বের হওয়া যথেষ্ট রিস্কি। রিস্কি। কারণ যেখানে মানুষের ছাদের উপর থেকে গুলি করা হইতেছে, সেখানে রোডে নামা তো আরো বেশি রিস্কি। যেকোনো সময় গোলাগুলি হইতে পারে। তো বেশ কয়েকবার ঘরের সামনে দিয়ে আমি মিছিল যাইতে দেখছি। তারপর দূর থেকে একদম রাজপথ যেটা, সেখানে ওখানেও মানে একদম অনেক মানুষের মিছিল। সেটা ওখান থেকেই শোনা যাচ্ছিল আমার বাসা থেকে। তো ঘরে একটা মানে আমার নিজের মনের মধ্যে খুব একটা ভালো ভয় কাজ করতেছিল। এরপরে আমরা যদি ৩৬শে জুলাইয়ের কথা বলি বা ৫ আগস্ট, তখন আপনি কখন নিউজটা পেলেন? নিউজটা পাইছি আমি একদম বিকাল ৩টা মেবি যমুনা টিভিতে। আচ্ছা। তো তখন কি মনে হচ্ছিল? আপনার অনুভূতি কেমন ছিল তখন? ওটার জন্য আসলে আমি আ যখন বিষয়গুলো এমন হয়ে আসতেছিল, আমার শুরু থেকে একটা জিনিস মনে হইতেছিল যে এর আগেও তো অনেক আন্দোলন হইছে। এরকম আন্দোলন তারপরে এরকম জিনিসগুলো তো নতুন না আমাদের বাঙালিদের জন্য। তো আমি মনে করছিলাম এটা হবে। তারপর সরকার কিছু একটা করবে। সরকার কোনো কিছু মেনে নিবে বা কিছু একটা করবে। তারপর সবকিছু শান্তি হয়ে যাবে। জিনিসটা আমি এমন ভাবছিলাম। বাট ঠিক যখন ঘটনাটা যখন ঘটে, ঠিক এর আগের দিন রাতের বেলা রাত ৯ টার দিকেই আমার মানে রাতের দিকে আমার মানে জিনিসটা এমন আমার ওই যে জাদুর থেকে আমি শুনছিলাম যে আ কি বলে এরকম কিছু একটা হইতেছে। তিনিই আমাদেরকে বলছিলেন যে আ শেখ হাসিনা কিছু পালায় যাবেন মেবি। উনি হয়তোবা উনি নিজে আত্মহত্যা করবে, নয় উনি মেবি পালায় যাবে, নয় আ একদম আর্মিদেরকে রাজপথে নামায় সবাইকে গোলাগুলি করে মেরে ফেলবে। এরকম কিছু একটা হবে। বড় কিছু একটা হইতে যাইতেছে। তো উনি ওটা বলছে। প্লাস আমারও মনে হইতেছে যে না বিষয়টা এত তাড়াতাড়ি এত মানে খুব এত তাড়াতাড়ি যে শান্তি আসবে বিষয়টা এমন হবে না। একটা বড় কিছু হইতে যাইতেছে। তো ঠিক ওর পরের দিনই বিকাল ৩টার দিকে যখন নিউজটা পাইলাম, মানে একদম বড় হেডলাইনে আ পালিয়েছে। বিষয়টা একটা আলাদাই ফিলিং। কি পালায়ে গেছে? এত বছরের এত বছর হিস্ট্রি, এত বছরের ডমিনেন্স সব শেষ। ওয়াও! ওয়াও! তারপর যখন ভিডিও ক্লিপ গুলো দেখতেছি, বিশ্বাসই হইতেছে না। পালাইছে। তারপরে হচ্ছে আপনি কি তখন বাসা থেকে বের হয়েছিলেন? একদম। যখন বিষয়টা হয়েছে তখন আমি ভাত খাচ্ছিলাম। বিকেল ৩ টার দিকে আমি ভাত নিয়ে বসছিলাম। ওই যে ভাত খাচ্ছিলাম। তো ভাত খাওয়ার সময় যখন নিউজটা পাইছি, আমি ভাত অর্ধেক রেখে আমার আমার নিচে আমার উপরে আমার ফুপ্পিরা তারপর চাচুরা থাকে। তো ওদের সবাইকে নিয়ে আমরা বের হয়ে গেছি। ও তারপর আপনি যদি সারা বাংলাদেশের কথা চিন্তা করেন সবথেকে বেশি মানে আনন্দের মিছিল যেটা হইছে ওটা কিন্তু ২ নম্বর গেটে হইছে। আমার বাসা একদম ২ নম্বর গেটের কাছে। তো আমরা একদম ২ নম্বর গেটের রাজপথে নেমে শুরু করছি সবাই মিলে। মিছিল। হ্যাঁ। আমার যতগুলো ফ্যামিলি মেম্বার আছে আমার চাচু, চাচী, আমার আম্মু, আমার দাদু পর্যন্ত নামছিল। তো সবাই মিলে আমরা মিছিল শুরু করছি। একটা আচ্ছা। আনন্দ উদযাপন। ওকে। এবার যদি আমরা আপনার কিছু যেই ইভেন্ট গুলাতে আপনি পার্টিসিপেট করেছেন, যেমন আমরা যদি ১ম এ বলি যে আপনি ক্লাস 7 এ আরটিভি এবং ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় একটা ইভেন্ট হয়, সেখানে আপনি পার্টিসিপেট করেন আপনার স্কুল থেকে। ওই ইভেন্টটাতে আপনি আসলে কিভাবে পার্টিসিপেট করেন? বা আপনি কিভাবে প্রস্তুতি নিছিলেন ওই ইভেন্টটার জন্য? প্রথমত বিষয়টার ব্যাপারে আমি জানছি। আমার একটা ইংলিশ স্যার আছেন। উনার মানে আমার স্কুল ইংলিশ স্যার।
ওনার নাম হইতেছেন এনামুল হক, জনাব মোহাম্মদ এনামুল হক। তো উনি আসলে আরটিভির সাথে কোনোভাবে আরটিভি ওনাকে জিনিসটা প্রপোজ করছে যে অনুষ্ঠানটার মানে মূল থিমটা ছিল যে এরকম যেগুলো স্বনামধন্য স্কুল আছে স্কুলগুলোতে যাবে, ওটার স্টুডেন্টদেরকে নিয়ে আমেরিকান ইংলিশে মানে মূল্যবোধটা বুঝাবে, আমেরিকান ইংলিশ কেন শেখা দরকার, তারপর আমেরিকান ইংলিশ নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো শেখাবে, তারপর মানে আমেরিকান ইংলিশকে কেমন সমৃদ্ধ করা যায় বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে, ওটাই কিন্তু ছিল মূল থিম। ওই অনুষ্ঠানটার নাম মেবি ছিল ইংলিশ ফর ইউ। আচ্ছা, তো কোনোভাবে আমার এনামুল হক স্যার উনি ওটার সাথে আরটিভির সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করে ওই অনুষ্ঠানটার জন্য আমাদের স্কুলকে একটা প্লেস, মানে আমাদের স্কুলটা ওই অনুষ্ঠানের জন্য আসে। তো উনি কি করছেন, উনি নিজ দায়িত্বেই আমাদের যে স্কুল আছে ওখানে যারা ইংলিশ ভালো বলতে পারে, ইংলিশে ভালো যারা প্রতিনিধিত্ব করতে পারে, রাইটিং করতে পারে, ইংলিশে ভালো কয়েকজনকে নেওয়া শুরু করছে। তো আল্লাহর মতে আমি মোটামুটি ভালো ইংলিশ বলতে পারি এবং মোটামুটি লিখতেও পারি। তো ওটার কারণে উনি আমাকে নিয়েছিলেন। তারপর যারা ভালো বলতে পারে জাজমেন্ট করে উনি গুটি কয়েকজন মানুষকে উনি নিছেন। তারপর নেয়ার পর আমাদেরকে উনি বিষয়টা বুঝায় বলছিলেন। এখন আমি যতটুকু বলছি তার কিছুটাই আমি জানতাম না তখন। তখন কিছু গুটি কয়েক জিনিস জানছি যে আমেরিকান ইংলিশ নিয়ে কিছু একটা হবে। তো যখন ওই অনুষ্ঠানটার নাম শুনলাম, অনুষ্ঠানের পরে একটু বিবৃতি নিলাম। আমি একটু ইন্টারনেটে সার্চ করলাম যে অনুষ্ঠানটা আসলে কিরকম হয়। তো উনি আমাদেরকে সাজেস্ট করছেন যত পারো গ্রামার শিখবা। তারপর ইংলিশ যে ওয়ার্ডগুলা, আমেরিকান ইংলিশের যে ওয়ার্ডগুলো আছে ওগুলা ওগুলা শিখো। তারপর হইতেছে যে গ্রামার নিয়ে ভালো নলেজ নিয়ে রাখো। কারণ এটা একটা নিউজে প্রচার হবে, তো মানে টিভিতে আসবে। তো অবশ্যই আমাদের স্কুলকে একটা ভালো একটা রেপুটেশন কিন্তু বিল্ড করতে হবে। একটা ভালো সুযোগ আমাদের জন্য। তো আমিও আমার বাসায় বেশ কয়েকটা ভালো ইংলিশ গ্রামারের বই ছিল। ওগুলো আমি পড়া শুরু করছি। তারপর উনি আমাদের কিছু ইংলিশ স্পেসিফিকলি পয়েন্ট আউট করে দিছিল যে এগুলোর ব্যাপারে ভালো করে পড়ে আসবা। ওগুলো আমি ওই গ্রামার বই থেকে পড়ছি। তারপরে হইতেছে যে ইউটিউবে একটু সার্চ করছি, একটু আম গুগল সার্চ করেছি। তারপর মোটামুটি একটু জানার চেষ্টা করছি আরকি, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়। তো ওগুলো নিয়ে একটু দেখলাম। তারপর তারপর আপনি ইভেন্টটাতে গিয়ে কি এক্সপেরিয়েন্স করলেন? ইভেন্টটাতে গিয়ে ইভেন্ট আমাদের স্কুলেই হয়েছিল। আমাদের স্কুলে একটা কম্পিউটার ল্যাব আছে। ওখানে সাজগোজ করে হইছিল। তো ১ম একটু ভয় লাগছিল যে এতজন মানুষ আছে, তো ওখানে ইংলিশে কথা বলতে হবে। তো জিনিসটা অবশ্যই একটু ফ্যাসিনেটিং। তো তখন একটু ভয় লাগছিল, বাট তারপরও আম আমি মোটামুটি ভালোই করছি। তো ওখানে আমি যে রোলটা পালন করছি ওটা হইতেছে নিজের একটা পার্টনার নিতে হবে। ওই পার্টনারের সাথে ইংলিশে কনভারসেশন করে দেখাইতে হবে। তো ছোটবেলা থেকে আমার একটা জিনিস আছে যে আমি জিনিসগুলাকে আ ক্রিয়েটিভলি বলার চেষ্টা করব। যেমন আমি একটা সত্যি কথা বলি, ওই অনুষ্ঠানে অনেকে কি করছেন জানেন? আ সম্পূর্ণ কনভারসেশনটা আগে থেকে তো পার্টনার সিলেক্ট করে রেখেছিল। সম্পূর্ণ কনভারসেশনটা মুখস্থ করে আসছে। তারপর একদম রোবটের মতো মাইক নিয়ে ব্লা, ব্লা, ব্লা বলা শুরু করে দিচ্ছে। যেটা অসম্ভব অনেক বোরিং ছিল। তো আমি জিনিসটা করি নাই। আমি কি করছি? যতটুকু পারি আমি নিজে থেকে বলার চেষ্টা করছি। যতটুকু আম আমার যে নলেজের মধ্যে আছে, তারপর যতটুকু আমার ক্যাপাবিলিটি ওগুলো নিয়ে আমি করছি এবং ফ্যাসিনেটিং ভাবে ভালোই করছি। এখানে কিছু কোয়েশ্চেন আছে যে আপনি ১ম এ বললেন যে আপনি ইংলিশে অনেক ভালো আগে থেকেই। মো খুব খুব মোটামুটি একটা ভালো। ভালো না, মোটামুটি ভালো। মোটামুটি ভালো আপনি বলতে পারেন, পাশাপাশি লিখতেও পারেন। এই স্কিলটা আপনি কিভাবে অর্জন করলেন? মানে আপনি ইংলিশটা কিভাবে শিখা শুরু করলেন? ইংলিশটা শেখা শুরু করেছি মূলত আমার আম একটা হবির কারণে। আচ্ছা, সেটা হচ্ছে যে আমার নতুন জিনিস অনেক জানতে অনেক ভাল লাগে। ওকে। তো ইংলিশ ছোটবেলা থেকেই ইংলিশ অনেক কার্টুন চলতো আমাদের টিভিতে। আচ্ছা, আচ্ছা। তো ওগুলো আমি একটু দেখতাম। তারপর ও ছোটবেলা থেকে একটা মানে একটা নিজের থেকে একটা ফিনোমিনা কাজ করে যে ইংলিশ যেটাই আমি শুনবো ওটা আমি মিনিং বুঝি না বুঝি ওটা একটা মিনিং আমি গেস করতে পারি। যার কারণে আমি ইংলিশ বুঝতে পারলেও ওটা যতই কঠিন ইংলিশ হোক না ওটা বুঝতে পারলেও কিন্তু আমি ওটা সঠিকভাবে বলতে পারতাম না। মানে আপনার হচ্ছে বাসায় টিভিতে অনেক ইংলিশ ছোটবেলা থেকে হ্যাঁ, কার্টুন অনেক বা ইংলিশ কার্টুন চলতো। আচ্ছা কার্টুন চলতো। তো আপনি কোন ক্লাস থেকে আসলে ইংলিশ চর্চা করা শুরু করলেন?
ইংলিশ চর্চা আসলে বলতে আমি ছোটবেলা থেকে যেহেতু ইংলিশ কার্টুন হ্যাঁ, করে দেখে দেখেন আসতেছি, তখন থেকে আপনি বুঝতে পারেন তখন মিনিং থেকে গুলা। মোটামুটি বুঝতে পারি। মিনিং গুলা গেস করতে পারেন। হ্যাঁ, মিনিং গুলো আমি গেস করতে পারি। এরপর হইতেছে যে আমি আ এরপর এসে আমি একদিন রিয়ালাইজ করতে পারছি। আমি একটা ঘটনা বলি। ইস্পানি পাবলিক স্কুলে যখন আমি ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম ক্লাস 3 তে, ক্লাস 3 এর জন্য, তখন আমি একটা জিনিস করি, আমি তখন ইংলিশ ভার্সনের জন্য, আমি কিন্তু বাংলা ভার্সনে পড়ি। তো ওদের একটা সেক্টর আছে ইংলিশ ভার্সন, যেখানে এনসিটিভি কারিকুলামটাকে ইংলিশে মানে করা হবে আরকি। তো ওটার জন্য আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। আ ভর্তি পরীক্ষা টিকেছি। যদি আমি কোনোদিন ইংলিশ ভার্শনে পড়ি না, তারপর ওটাতে আমি টিকতে পেরেছি। তারপর যখন ওই ইংলিশ ভার্শনে আমি ভাইবা গিয়েছি, তখন ওরা সবাই আমাকে ইংলিশে প্রশ্ন জিজ্ঞেস করছে। মানে করতে থাকে। তো ইংলিশে পড়ানোর প্রশ্নগুলো আমি ভালোই বুঝতেছি। বাট যেটা মানে যে আনসারটা দেওয়ার উচিত ছিল আমার, বা যে আনসারটা আমি দিতে পারবো, সেটা কিন্তু আমার মুখ দিয়ে আসছিল না। আমি ওনাদের প্রশ্নটা বুঝে বাংলায় যতটুকু পারি ওনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করছি। তো ওই সময় আমি বুঝতে পারি যে ইংলিশে আমি বুঝতেছি ঠিক আছে, বাট ইংলিশে আমার বলা হইতেছে না। তো তো আমি যে বুঝতে পারছি ওটার দেখাতে কিন্তু আমি ইংলিশ ভার্শনে চলে এসেছিলাম। বাট আমার ওরাও আমাকে জিনিসটা ধরাই দিছিল যে তুমি ইংলিশ শুনতে পারো ঠিক আছে, বাট বুঝতে পারো ঠিক আছে, বাট বলতে তো হবে। কারণ মেইন হইতেছে স্পোকেন। তো এরপর আমি করা শুরু করলাম। এরপরে আমি যে জিনিসগুলো আসলে বুঝি সেগুলো আমার ফ্যামিলি মেম্বারদের সাথে প্রাত্যহিক জীবনে বলা শুরু করছি। আম যেমন আমার আম্মুর সাথে আমি আসলে আমার আম্মুর সাথে আমি ডিবেট ছোটবেলা থেকেই করি। কথায়, কথায় আম্মুর সাথে আমার প্রচন্ড ডিবেট হয়। এই যে দুষ্টামি করে আম্মুর সাথে। তো ওগুলো এখন ডিবেটে ইংরেজিতে করা শুরু করছি। ইংলিশে আম্মুর সাথে ডিবেট করি। তারপর আ যতগুলো মানুষ আছে করা যায় আরকি, আমি ইংলিশে বলা শুরু করছি। তারপর ওই টাইম থেকে আসলে মূলত আমার ইংলিশ গ্রামার নিয়ে জানাটা শুরু হয়। ইংলিশ গ্রামারে আমি আসলে মূল ইয়াটা দিতাম না। কারণ আমি যদি ইংলিশটা বুঝি, আমি তো ইংলিশটা বলতে পারব। তো মানে গ্রামারটা আমার ঠিক থাকবে। তারপর কিন্তু আমি ইংলিশ গ্রামারটাকে অনেক বেশি ইম্পর্টেন্স সাথে নিছি। ইংলিশ গ্রামারটাকে পড়ছি। তারপর বলা শুরু করছি। তারপর বলতে, বলতে আমার একটা কনফিডেন্স চলে আসে। ঘরের মানুষ থেকে বলতে, বলতে এখন বাইরের মানুষ হইতেছে, একটা কনফিডেন্স চলে আসে। এরপর আমি কনফিডেন্স এর সাথে যেকোনো ইংলিশ মানে যার কারো সাথে বলা বা কনভারসেশন করাটা আমার চলে আসে আরকি। তাহলে আমরা বিষয়টা হচ্ছে সম্পূর্ণ কনফিডেন্স এর উপর। দুঃখিত আমি ইন্টারাপ্ট করতেছি। বাট বিষয়টা হচ্ছে সম্পূর্ণ কনফিডেন্স এর উপর। আপনি ইংলিশ গ্রামার কতটুকু ভালো পারেন বা কতটুকু বুঝেন ওটা মিন করে না। আপনার যদি কনফিডেন্স থাকে, ইনশাআল্লাহ আপনি চলে আসবেন। আপনি আচ্ছা, ইংলিশ যথেষ্ট ভালো কনফিডেন্সটা বলবেন। বিল্ড হবে মূলত আসলে আপনি কতটুকু ইংলিশ বুঝতে পারেন। এখান থেকে আমরা যেটা সামারাইজ করতে পারি সেটা হচ্ছে আপনি ছোটবেলা থেকে অনেক ইংলিশ শুনতেন। যার ফলে ইংলিশটা আপনার কাছে used to ছিল। হুম। আপনি অনেক অর্থ গেস করতে পারতেন। এরপরে আপনি ইংলিশ আ বলা তারপর শুরু করেন বাসার মানুষদের সাথে। হুম। এরপরে আপনি গ্রামারে আসেন। তখন একটু গ্রামার প্র্যাকটিস করা শুরু করেন। এরপর আমি যদি বলি রাইটিং এর কথা, আপনার রাইটিংটা কিভাবে ইমপ্রুভ হলো? না, তার আগে একটা কথা বলতে চাই যে কনফিডেন্স কন যদি মানে আপনি যদি মানে ইংলিশটা ছোটবেলা থেকে না বুঝতে পারেন বা ইংলিশটা যদি নাও বুঝেন, তারপর সমস্যা নেই। আপনি যদি কনফিডেন্সলি বলার চেষ্টা করেন বা কনফিডেন্সলি জিনিসটা নিয়ে used to থাকেন, আপনার কিন্তু ইংলিশ বোঝাটা হয়ে যাবে। এটা ইংলিশ বোঝাটা খুব বড় একটা কথা না। মানে শুধু আপনাকে শুনতে হবে। কনফিডেন্স এর সাথে জিনিসটা করতে হবে। হ্যাঁ, মানে যতটুকু সময় পান আপনাকে ইংলিশ শুনতে হবে। আর আচ্ছা, শুনতে, শুনতে কনফিডেন্স এর সঙ্গে কিন্তু আপনার স্পিকিংটাও চলে আসবে। উল্টা আমি আচ্ছা, মনে আচ্ছা। করি। এটা আমার ১ম এ আগে শুনতে হবে। দেন হ্যাঁ, আমি বলা শুরু করব। অ্যাজ লাইক আমি একটা ছোট মানুষ। হুম। আমার কিন্তু অ্যাডভাইস দেওয়াটা অত বেশি মানায় না। কিন্তু আমি আমার অভিজ্ঞতাটা আপনার কাছে শেয়ার করতেছি আরকি। যে কেমনে বিষয়টা হয়ে উঠলো আমার ক্ষেত্রে। আমার এক্সপেরিয়েন্সটা বা আমি কেমনে জিনিসটা দিয়ে বেটার করছি, ওটা আমি আপনার সাথে শেয়ার এটাই করব। আমাদের জানার মূল লক্ষ্য। আপনার অনেক ফ্রেন্ড সার্কেল আছে এবং আপনার বয়সে অনেকেই আছে যারা ইংলিশটা ইমপ্রুভ করতে চায়। আপনি হুম। কিভাবে করছেন এটা আমাদের অনেক বেশি জানা দরকার। আপনি ইংলিশ রাইটিং এর ব্যাপারে একটু বলেন যে হ্যাঁ, আপনি ইংলিশ রাইটিংটা কিভাবে রাইটিং ইমপ্রুভ ব্যাপারে করছেন? তো ইংলিশ রাইটিং এর একটা বিষয় হইতেছে যে আ মেবি ক্লাস 3 এর কথা, ক্লাস 3 না 2 বা 1 এর কথা আমি নিজের কাছে একটা প্রতিজ্ঞাবদ্ধ করি। প্রতিজ্ঞাটা ছিল যে আমি কখনো আর আম যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে কথাটা বলি, আমরা এ আ পরীক্ষার যেকোনো বা লেটার অথবা প্যারাগ্রাফ বা এই টাইপসের যতগুলো ক্রিয়েটিভ রাইটিং আছে, এগুলোর নামই ক্রিয়েটিভ। বাট আমরা এগুলোকে বেশিরভাগ মানুষ শুধু আ সবার কথা বলছি, বেশিরভাগ মানুষ এগুলোকে মুখস্থ করে। তারা এগুলোকে বানায় লেখার জিনিস যে এটা একটা ক্রিয়েটিভ জিনিস, সেটা কিন্তু তারা করে না। তো ক্লাস 2 বা 1 এর দিকে আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ করি, আমি আর কক্ষনো এগুলো মুখস্থ করব না।
2 বা 1 এর দিকে? তো প্রতিজ্ঞা করার পর তো যখন এটা আমি করে ফেলছি তখন এরপর থেকে আমি শুরুর কথা যেহেতু আমি একটা ছোট মানুষ, আমি কিন্তু এরকম মানে খুব ভাষাভাবে লিখতে পারতাম ওইরকম না। কিন্তু আমার মাথায় যে থিংকিং গুলো চলতেছে ওগুলো আমি মানে হ্যাঁ, লেখার চেষ্টা করতাম। বাট খুব প্রফেশনাল ভাবে যে ওটা ফুটে উঠবে ওটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। বাট যেহেতু আমি প্র্যাকটিস করতেছিলাম, ননস্টপ যেহেতু আমি প্র্যাকটিসের মধ্যে ছিলাম, একটা টাইম এসে দেখতেছি লেখাগুলো যথেষ্ট ভালোই গেছে। যাদের লেখাগুলোতে একটা কনফিডেন্স ফুটে উঠছে। তো যখন দেখতেছি আমি তখন আমি বাংলায়। তো বাংলায় যখন লেখা শুরু করছি তখন আমি ইংলিশেও যেহেতু আমি বুঝি। তো ইংলিশেও তখন আমি কি করছি মানে লেখা শুরু করছি। আমার যে বাংলা থট গুলো আছে ওগুলাকে আমি মানে ইংলিশে ওগুলাকে আ মানে কি বলবো ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এরপর ঐরকম করতে আমি এক টাইমে দেখছি আমরা সাধারণত কি করি যে একটা বাংলা কথা মানে যদি আমরা ইংলিশে বলতে চাই, আমরা ১ম ওটা বাংলাটা ভাববো, বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেট করব। বাট দেখতেছি আমার প্র্যাকটিস করতে বিষয়টা এমন হয়ে গেছে আমাকে আর বাংলাটা ভাবা লাগে না। আমি সরাসরি নিজের ইংলিশ থেকে চলে আসে। হ্যাঁ, আচ্ছা। বিষয়টা ঠিক ঐরকম মানে ডাইরেক্ট ইংলিশ চলে আসে। বাংলাটা তাহলে আমাকে আমরা আর ভাবা মেইন লাগে না। জিনিসটা সামারি করে বুঝতে পারি যে প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস। ১ম এ অনেক প্র্যাকটিস কিছু এবং কনফিডেন্স। ওকে, ১ম এ অনেক কিছু মনে হবে না, অনেক কিছু ভুল-টুল হবে কিন্তু প্র্যাকটিস জারি রাখতে হবে। সো আয়াত, আপনি প্র্যাকটিসের উপর অনেক জোর দিচ্ছেন। হাউ টু প্র্যাকটিস? কিভাবে প্র্যাকটিস করতে পারে? বিষয়টা প্র্যাকটিস প্রথমত আমি যেগুলা বলছি আপনি কিভাবে প্র্যাকটিস করছেন? এটা বলতে হবে। আমি প্র্যাকটিস প্রথমত আমি যখন প্র্যাকটিস করতাম তখন কোনো নিয়ম মানতাম না। একদম নিয়ম ছাড়া একটা মানুষ হিসেবে আমি প্র্যাকটিস শুরু করছি। আস্তে ওটা নিয়ে একদম নিয়মের মধ্যে চলে আসে। মানে যেগুলো বলছি আমি শুনতাম। তো মূল জিনিস হচ্ছে লিসেনিং এর উপর। লিসেনিং যখন আমার মাথায় আসে তখন আমি বলতে পারতেছি। তারপর তখনই আমি কিন্তু লিখতে পারতেছি। মানে বলাটাকে আমি লেখায় রূপান্তর করতে পারতেছি। তো ফার্স্ট অফ অল আমাকে অনেক বেশি শুনতে হবে। আমি দিনরাত যত টাইম পাই তত ইংলিশ শুনতে হবে। তখন আমি জিনিসগুলোকে সুন্দর করে ফুটে তুলতে পারবো বা মুখে বলতে পারবো। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে তারপরে আপনি রাইটিং মানে ১ম হুম, এ এমনি যেটা মাথায় আসবে ওইটাই রাইটিং শুরু করবেন এরকম? হ্যাঁ, বা এখানে আরেকটা জিনিস আছে যে কি জানেন? আম যেমন প্যারাগ্রাফের কথা যদি বলি, প্যারাগ্রাফটা সম্পূর্ণ সৃজনশীলের উপর একদম বাঁধা ধরা নিয়ম ছাড়া ওটা আপনি নিজের থেকে করতে পারবেন। বাট যদি বিভিন্ন ফর্মাল রাইটিং এর কথা চিন্তা করি অ্যাজ লাইক ইমেইল বা কোনো অ্যাপ্লিকেশন তখন কিন্তু আপনি কিন্তু একটা কাজ করতে পারেন। আপনি কি করবেন জানেন? ১ম এ আপনি ফরমেটটা খুব ভালো করে শিখবেন। কোনটার পর কি লিখতে হবে সেটা আপনি খুব ভালো করে বুঝবেন। তারপর বুঝার পর আপনার মনে মাধুর্য মিশাই বিষয়টাকে একটা সুন্দর রূপ দান করার চেষ্টা করবেন। এবং এটা নন-স্টপ করবেন। মানে আপনার মাথায় যাই আসুক না কেন, কোনো লজ্জা ছাড়া, মানে কোনো মানে কোনো নেগেটিভ থিংকিং ছাড়া ওগুলোকে নন-স্টপ লিখতে থাকবেন। নন-স্টপ ওগুলোকে ফুটায় তুলতে থাকবেন এবং দেখবেন এক টাইম এসে জিনিসটা অনেক বেশি ফ্যাসিনেটিং হয়ে যাবে। ওটাই আমি আসলে জেনারেশন বলতে চাই। আলফা যে আসলে কত অ্যাডভান্স ও তার বক্তব্যের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি। আজকে ২১শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এটা ১ম এ আসলে আমাদেরই মাতৃভাষা দিবস ছিল। পরবর্তীতে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় এবং ২১শে ফেব্রুয়ারিকেই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তো এইটা সম্পর্কে আসলে আপনাদের জেনারেশনের বা জেনারেশন আলফারা আপনারা কতটুকু এই ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবস সম্পর্কে ওয়াকিবহল? বা আপনাদের পয়েন্ট অফ ভিউটা কি? এটাকে আপনারা কিভাবে দেখেন? তো প্রথমত এই, এই যে আমাদের ভাষা আন্দোলন ওটার পিছনে একটা ভাস্ট ইতিহাস আছে। তো আমরা যদি একদম শুরু থেকে শুরু করি তাহলে বিষয়টাকে আমরা আরো ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারবো। মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাতে আপনাদেরকে আরো ভালো করে বুঝাইতে পারবো। তো সর্বপ্রথম আগে বলি আমাদের বাংলাদেশ ব্যাপারে এই বাংলা অঞ্চল বা ভারত যেটাকে আমরা বলি সেটার ব্যাপারে। তো শুরুর দিক থেকে বাংলা অঞ্চল অনেক ভাস্ট একটা অঞ্চল ছিল। অসম্ভব একটা বিরাট অঞ্চল। তো আজ যদি সে যে পরিমাণ ভাস্ট বা ভারত আজকে বা বাংলা আজকে সেটা যদি আজকে একটা রাষ্ট্ররূপে থাকতো তাইলে নিঃসন্দেহে এটা হইতো যে পৃথিবীর সবথেকে বড় দেশ প্লাস ৩য় সবথেকে শক্তিশালী ইকোনমির দেশ। মানে আশা করি বুঝতে পারতেছেন কতটুকু ভাস্ট ছিল আমাদের এই ভারত বা বাংলা। তো একদম প্রাচীনকাল থেকে বাংলার সম্পদের প্রতি বিভিন্ন রাজা, বিভিন্ন রাজ্যের মানে প্রায় সকলেরই লোভ ছিল। সারা বিশ্বে কিন্তু বাংলার একটা মানে পপুলারিটি ছিল। বাংলা মানে অনেক ধন সম্পদ। তারপর ওখানে মাটি নাকি একটা সোনার সাথে তুলনা করা হইতো। তো অনেক রাজা বাদশাহ এসে আমাদেরকে একের পর এক শাসন করছে।
বাট একটা বৈশিষ্ট্য হইতেছে এই শাসনগুলো যে এরা সবগুলোই কিন্তু আমাদের ভালোর জন্য। আমাদের বাংলাকে আরো বেশি উন্নত করার জন্য, আমাদের বাংলাকে আরো বেশি ভালোবেসে এখানে ওই হিসেবে শাসন করছিল মোস্ট অফ দেম। এরপর মানে সবথেকে উল্লেখযোগ্য যে শাসনটা আমাদের শুরু হয় আর সবথেকে কাছাকাছি যে জিনিসটা সেটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ড। যেটাকে আমরা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড বলি। তো ওখানে এসে ওখানে আম ব্রিটিশরা যারা ছিল, তো ওরা ঔপনিবেশিক শাসন যেটা ওটা আমাদের উপর জারি করে। যার কারণে আমরা অনেক বেশি শোষিত হই। তারপর হইতেছে যে আমাদের ইতিহাস, ঐতিহ্য তাদের দ্বারা ডমিনেটেড হয়। তো আমাদের চিন্তাভাবনা থেকে শুরু করে আমাদের ঐতিহ্য, তারপর আমরা কি পড়ি, আমাদের লাইফস্টাইল সবকিছু তাদের দ্বারা ডমিনেট হয়। প্লাস আমাদের দেশে যে ভাস্ট পরিমাণ ওয়েলথ ছিল, সম্পদ ছিল, সেটা কিন্তু তারা শোষণ করছিল। এবং একটা খুবই গ্রেট অ্যামাউন্ট অফ ক্ষতি তারা আমাদের করে গিয়েছিল। অর্থাৎ মূল কথা তারা কিন্তু আমাদের বাংলাটাকে ভালোবেসে আমাদেরকে শাসন করে যাননি। তাদের মূল লক্ষ্যটাই ছিল আমাদেরকে শাসন শোষণ করা। সো এরপরে আমরা অনেক কিছু রিমার্কেবল আমরা কিছু ওয়ার দেখতে পাই, কিছু বিদ্রোহ দেখতে পাই। ওটার মাধ্যমে আমরা আমাদের ব্রিটিশ পিরিয়ড শেষ করি। শেষ হয় আমরা ভারত এবং পাকিস্তান হই, দুইটা আলাদা রাষ্ট্র 1947 সালে। 47 সালে। এরপরে আমরা পাকিস্তান থেকেও আলাদা হই, সেটা আরো পরের বিষয়। তো এই 21 জায়গায় একটা জিনিস মানে মেনশন করা দরকার পড়ে যে আম যিনি এটা মানে বিভক্ত করতেছিলেন আরকি 1947 সালে, যে ভারত আলাদা, পাকিস্তান আলাদা। ওই সময় উনি কিন্তু মানে একটা ইংরেজ মানুষ ছিল। তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। বাট তার কিন্তু মানে যখন সে বিভক্তটা করছে, সে কিন্তু নিজেই একটা কথা বলছিল যে, "এটা আমি এমন একটা কাজ করে গেছি যেটা রিমার্কেবল হবে। যেটা মানে সারা জীবন মানে এটার ফলটা বাংলা অঞ্চলের মানুষ বা ভারত অঞ্চলের মানুষদেরকে কিন্তু ফেস করে যেতে হবে।" তো তার নিজেও কিন্তু জানতো যে এটা অসম্ভব একটা খারাপ কাজ ছিল। তো এটা ঠিক পরেই আম আমাদের পাকিস্তান শুরু হয়, পাকিস্তান আমল। তো পাকিস্তান আমলে আমরা মানে মূল থিমটা এরকম ছিল যে জাতি আলাদা করে আমাদের রাষ্ট্র বা আমাদের শাসনটাকে আমরা ভিন্ন করে ফেলছি। যেমন মাঝখানে ভারত, ২ দিকে ২ পাকিস্তান, এবং এটাকে বিভক্ত করা হয়েছিল মূলত হিন্দু আর মুসলমান এই ২ টা জাতিভেদে। তো পাকিস্তানে যারা মানুষরা ছিল ওরা কিন্তু আমাদের থেকে অনেক দূরে ছিল। তাদের সাথে আমাদের কানেকশনটা কিন্তু খুব বেশি ভালো বা বন্ডিং হতে পেরেছিল তা কিন্তু নয়। কারণ মাঝখানে তাদের একটা গ্রেট অ্যামাউন্ট অফ একটা ডিসট্যান্স কিন্তু তাদের ছিল। তারপর হইতেছে যে এরপর আসলে মূল যে ভাষা আন্দোলনের বিষয়টা আসে। পাকিস্তানের আমাদের উপর শাসন শোষণ শুরু করে। পাকিস্তানরাও আমরা যে জাতি আমরা এত মানে প্রায় ২০০ টা বছর আমরা যেখানে শাসন শোষণ দ্বারা আ আকৃষ্ট মানে ভরপুর ছিলাম আমাদের দেশটা। সেখানে আবার আমরা যখন পাকিস্তান ২ টা পাকিস্তান হই, তখন যে পশ্চিম পাকিস্তান ছিল, আমরা তো ছিলাম পূর্ব পাকিস্তান, আমরা বাংলা মানুষরা। তো তখন আমরা কিন্তু শাসন শোষণে আ বিভ আ ভুক্ত হই। আমাদের যে পাকিস্তান ছিল তাদের কিন্তু তারা আমরা দুই জাতির মুসলমান কিন্তু মানে মুসলমান জাতিটা মেইন হইলেও একটা কথা হইতেছে যে তারা কিন্তু অনেকটা বেশি আমাদের থেকে ডিফারেন্ট। আ বিষয়টা আপনাকে একটু বুঝাই বলি। ঐতিহ্য আছে, তারপর হইতেছে যে যেই ভাষা আছে ভাষাও, তারপর হইতেছে যে চিন্তা ভাবনা, লাইফস্টাইল, ওই সকল দিক যদি আমরা বিবেচনা করি, পাকিস্তান অর্থাৎ আমি বলছি সে সময়ের পশ্চিম পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তান থেকে একটা খুব গ্রেট অ্যামাউন্ট অফ ডিফারেন্স কিন্তু এটা বহন করে। মানে অসম্ভব ডিফারেন্স ছিল। তো তাদের এখন কথা হচ্ছে যে পশ্চিম পাকিস্তানের কাছে সামহাউ অনেক বেশি পাওয়ার ছিল শুরু থেকেই। তো ওই পাওয়ারটার কারণে ওদের যে ঐতিহ্যটা আছে ওরা ওটা চেয়েছিল যেন পূর্ব পাকিস্তানও সেটা গ্রহণ করে ফেলে। তাদের যে ইতিহাস ঐতিহ্য আছে ওগুলো যেন পূর্ব পাকিস্তানের মানুষরা করে একদম সুন্দর একটা শাসন শোষণ যেন তারা চালিয়ে যেতে পারে। তো এটার কারণে মূলত কি হইছে, আমরা যে বাংলার মানুষ আমাদের যে একটা নিজস্ব লাইফস্টাইল আছে সেটা কিন্তু প্রতিহত হওয়া শুরু করে। এবং এটার সবথেকে ১ম যে সাইগনিফিক্যান্ট একটা মানে রূপ দেখা গেছে জিনিসটা আসলে কি? ওটা সবথেকে ভালোভাবে ফুটে উঠছিল এই ভাষা আন্দোলনের মাধ্যমে। তারা কি করছে? আমি তো আগেই বলেছিলাম তাদের লাইফস্টাইল তারপর তাদের ভাষা কিন্তু আমাদের থেকে অনেক ডিফারেন্ট ছিল। তারা কিন্তু মূলত উর্দু ছিল। মানে উর্দু ভাষাভাষী ছিল। এবং আমরা বাংলা মানুষরা ছিলাম বাংলা ভাষাভাষী মানুষ। এবং যদি পুরা পাকিস্তানের জনসংখ্যা হিসেবে ভাবা হয়, বাংলা কিন্তু সবথেকে বেশি মানুষের কথা বলে উর্দুর তুলনায়। কিন্তু যেহেতু পশ্চিম পাকিস্তানের কাছে বেশি ক্ষমতা, তারা কিন্তু চাইছিল যে তাদের
তাদের ভাষাটি পুরো পাকিস্তানে প্রচলিত হয়। তো এটার কারণে তারা ফার্স্ট কি করছে? তারা আমাদের ভাষায় আঘাতটা করে। তারা আমাদের বাংলা ভাষায় কেড়ে নিতে চাইছে। তারা এমন একটা সিনারিও আমাদের সামনে উপস্থাপন করছে যে পা বাংলাই সরি উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আমরা আমাদের বাংলা ভাষায় কথা বলতে পারব না এবং রাষ্ট্রভাষা মানে হইতেছে যে এই রাষ্ট্রভাষা কিন্তু আমাদের প্রত্যেক জীবনে অনেক সাইনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট প্লে করে। তার মানে রাষ্ট্রভাষা মানে এটা না যে আপনাকে শুধু রাষ্ট্রীয় যে সকল কাজ আছে, সরকারি যে সকল কাজ আছে ওখানে আপনাকে ওই ভাষাটা ব্যবহার করতে হবে। আপনার প্রত্যেক জীবনে ছোট থেকে বড় সবকিছুতে কিন্তু এটা একটা গ্রেট অ্যামাউন্ট অফ প্রভাব বিস্তার করবে। তো তো অবশ্যই আমার স্বাভাবিক কথা আমরা এটা মেনে নিতে পারবো না। আমাদের একদম ঝোঁকাঝুঁকিভাবে ডাইরেক্টলি আমাদের মাতৃভাষা যেটা সেটা আমাদের থেকে কেড়ে নেওয়া হইতেছে। আমাদের উপর একটা unknown একটা ভাষা যেটা আমরা মানে খুব বেশি ফ্যামিলিয়ার ও না। কারণ অবশ্যই স্বাভাবিক কথা পশ্চিম পাকিস্তান আমাদের থেকে অনেক দূরে ছিল। তো ওখানের ভাষাটা আমাদের কাছে খুব বেশি প্রচলিত হবে বিষয়টা কিন্তু এমন না। তো ওই কারণে একদম আমাদেরও মানে খুব বিষয়টা প্রচন্ড আমাদের এই যে ২১শে ফেব্রুয়ারি হ্যাঁ, ১৯৫২ বিশ্ব সালের ফেব্রুয়ারিটা শুরু হয়ে যায়। আ ভাষা আন্দোলনের জন্য ১ম জীবন দিতে হয়। ঠিক আছে? আজকে আসলে আয়াত তার মতো করেই বলছে আমি কোনো ইন্টারাপ্ট করছি না। সে মাঝখানে স্যার রেডক্লিফ লাইন যেটা সেটা নিয়েও কথা বলে। তো আজকে আমরা শুধুমাত্র তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জিনিসগুলাকে দেখব। আজকে এজন্য আমি ইতিহাসের ভিতরে সে যেভাবে জেনারেশন আলফা যেভাবে ইতিহাসকে পড়েছে বা চিন্তাভাবনা করে আমরা ওই জিনিসটাই দেখব। এইজন্য আমি এখানে তাকে ইতিহাস নিয়ে কোনো ইন্টারফেয়ার করলাম না। তার বক্তব্যটাই আমরা শুনলাম। ওকে আয়াত, এখানে একটা জিনিস আ বাদ গিয়েছে সেটা হচ্ছে আপনি ১ম এ যে ইতিহাসের কথাগুলা বলছিলেন। এটা আসলে আপনি কিভাবে জানতে পেরেছেন বা আপনি কিভাবে শিখেছেন এই জিনিসটা? সোর্সটা কি? আম প্রথমত টেক্সট বুক সবার ১ম। টেক্সট বুক থেকে মানে আসলে আমি বিষয়টা বলি। টেক্সট বুকের মূল জিনিসটা হইতেছে আপনি একটা যে আপনার বই যেটা পাবেন সেটাকে আসলে পড়বেন। বাট ওখানে বিস্তারিত দেয়া থাকবে না। আর টেক্সট বুক পড়ে কিন্তু আপনি সবসময় কিন্তু পুরো জিনিসটা জানতে পারবেন না। ওই টেক্সট বুকে যতটুকু জানতে পারছেন, আপনার মাথায় যতগুলো প্রশ্ন উঠবে, মিসকনসেপশন তৈরি হবে বা যত ধরনের আ জিনিস থাকবে ওগুলাকে আপনি বাচ নোট ডাউন করতে পারেন বা মাথার মধ্যে ভালো করে গেঁথতে পারেন। তারপর জিনিসগুলাকে আপনি আ অন্য কোনো সোর্স অ্যাজ লাইক ইন্টারনেট আছে আমাদের কাছে। তারপর এখন যেহেতু এআই এর টাইম চলতেছে, এআই কিন্তু আপনার কাছে একটা সুযোগ। তারপর কোনো অভিজ্ঞ মানুষ যেমন আমার কাছে সেই মানুষটা ছিল আমার আম্মু। তো তার কাছে গিয়ে জিনিসগুলো আপনি আরো বিস্তারিতভাবে হ্যাঁ, প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করা কিন্তু একটা ভয়ানক একটা গুণ। তো প্রশ্ন করবেন, তারপর হইতেছে যে তার থেকে বিস্তারিত জানবেন। খুঁটায় পুরো জিনিসটাকে আপনি বের করে আনবেন। বের করে আনার পর তারপর জিনিসগুলাকে আপনি অর্গানাইজ করে তারপর জিনিসটাকে আ আপনার প্রশ্নের উত্তরটা মানে জিনিসটা যখন অর্গানাইজ হয়ে যাবে, তখন আপনার প্রশ্নের উত্তরটাও পাবেন এবং মিসকনসেপশন টাও আপনার চলে যাবে। তারপর হইতেছে ওটা যদি ইতিহাসের দিক দিয়ে আসি, তো আমিও ছোটবেলা থেকে মানে টেক্সট বুকে যতটুকু জানছি, ওটা জানার ওটা জানার পর কখনই আসলে আমার মনের যেই ইচ্ছাটা, সেটা কিন্তু সবসময় আকাঙ্ক্ষাটা সবসময় পূরণ হতে পারে নাই। আমার ইয়া এর মানে প্রত্যেকবার টেক্সট বুক পড়ার পর আমার মাথায় নতুন চিন্তা আসতেছিল। মানে আমার মিসকনসেপশন বা আমার চিন্তাভাবনাগুলো আরো ভাস্ট হচ্ছিল। আমার প্রশ্নটা কিন্তু আরো ভাস্ট হচ্ছিল। তো এরপর আমি কি করছি? ওই যে জিনিসগুলো আমি কি বলে আমার মধ্যে যে প্রশ্নগুলো আসছে ওগুলো এখন তো না। বাট তখন আমি ওগুলাকে আমার আম্মুর কাছে জিজ্ঞেস করতাম। তারপর ইন্টারনেটে আমি প্রচন্ড টাইম আসলে ওয়েস্ট করতাম এইসব সার্চিং এর পিছনে। তো যতই আমার কষ্ট হোক না কেন আমি এগুলো নিয়ে অনেক সার্চ করতাম। তারপর সার্চ করে আস্তে ধীরে আমি আমার প্রশ্নগুলোকে একটার পর একটা উত্তর দিতাম। তারপর ওই পুরো যে কনসেপ্টটা আছে সেটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাইত। তারপর ওটা যদি আপনি ইতিহাসের কথা বলেন, ইতিহাসেও সেম জিনিস। আম পুরো জিনিসটা ভালো করে টেক্সট বই যতটুকু আছে ওটা পড়বেন। বা আপনার কাছেও সম্ভবত আ ঘরে নানা ধরনের বই থাকতে পারে। তো ওখান থেকে আসলে যে জ্ঞানটা আহরণ করবেন বা জ্ঞান আহরণের আসলে উপায়ের অভাব নাই। আপনি যেকোনোভাবে জিনিসটাকে আহরণ করবেন। তারপর ওই পুরো জিনিসটাকে আসলে আপনি কি বলে কমপ্লিট একটা রূপদান করবেন। তো সবশেষে আপনি আপনার যে নলেজটা মানে কাঙ্ক্ষিত যে নলেজ সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এটার মাধ্যমে আসলে মূলত আমি ওই জিনিসগুলো জানতে পারছি। যদিও আমার জিনিস সবগুলা যে সঠিক ওটাও আমি কোনো গ্যারান্টি দিব না। বাট তারপর আমি যতটুকু জানছি ওটা আমার কাছে ফ্যাসিনেটিং। আচ্ছা, এইখানে ইন্টারনেটের একটা বিষয় আসলো যে আপনি ইন্টারনেট থেকে অনেক রিসার্চ করেন।
আপনি ইন্টারনেটকে আসলে কিভাবে ইউটিলাইজ করেন? আপনি দিনে কতক্ষণ মোবাইল চালান? যেদিন আমি পড়তে বসি সেখানে মিনিমাম ৩০ থেকে ৪৫ মিনিট আসলে আমার ইন্টারনেটে যায়। এখন অবশ্য ইন্টারনেটে যায় না, সেটা অবশ্য আমার ChatGPT তে যায়। কারণ আমার মাথায় যে সকল চিন্তাভাবনা ঘুরে বা যে সকল জিনিস আমার জানতে ইচ্ছে করে, সেগুলো আমি সুন্দর করে ChatGPT কে জিজ্ঞেস করি। তারপর ChatGPT এর কাছে যেহেতু ইন্টারনেট অ্যাক্সেস আছে, সে আমাকে সেই জিনিসগুলো খুব অর্গানাইজ ভাবে দিয়ে দেয়। যার কারণে আমি জিনিসগুলো খুব বিস্তারিতভাবে সুন্দরভাবে পেয়ে অর্থাৎ যাই। মোবাইল আপনি ইউজ করেন ঠিকই, ইন্টারনেট ইউজ করেন বাট ওটা নলেজ বেস। মানে ইয়া আপনি ওইটাকে নলেজ জানার জন্য ইউজ করেন। হ্যাঁ, জি তো এটা ওটাই। আপনি এআই কে কিভাবে ইউটিলাইজ করেন? ইয়াকে আমি ইউটিলাইজ করি, এর একটা মহান একটা টুল। এই টুলের আপনি গুণগান গেয়ে কখনো শেষ করতে পারবেন না। তো এআইকে আমি ইউটিলাইজ করি আমার কনসেপশন বা কোনো কিছুকে বিস্তারিতভাবে জানার জন্য। যখন আপনি কিছু বুঝতে পারতেছেন না, আগে আমাদেরকে অনেক সার্চ করা লাগতো, অনেক প্রশ্ন করা লাগতো। এখন সেই প্রশ্নগুলা বা সেই জিনিসগুলো আপনি ডাইরেক্ট ChatGPT দিবেন বা যেকোনো এআইকে দিবেন। তো সে কিন্তু জিনিসগুলাকে আপনাকে সুন্দর করে গুছাইতে দিবে। আপনার যে টাইমটা অনেক বেশি যাইতো সেটা কিন্তু একদম মিনিমাইজ হয়ে যাইতেছে। তারপর যে জিনিসটা আপনার সমস্যা সেই জিনিসটা ধরে তাকে প্রশ্ন করতে পারেন। তো ওইভাবে আসলে আমি এআইটাকে ইউজ করি। আচ্ছা আপনি বুঝলাম। এখন মোবাইল যে আপনি ইউজ করেন বা ইন্টারনেটের মাধ্যমে আপনি হেল্প নেন। এখানে কি মোবাইল আসক্তি কখনো হয়নি? যে না, মোবাইল হচ্ছে ইউজ করতে, করতে আর বেশিক্ষণ ইউজ করতে ইচ্ছা করছে? ওই জিনিসটা আসলে আমার নিজের কাছে একটা মানে নিজের মধ্যে একটা প্রমিস টাইপস একটা জিনিস আছে যে যখন আমি মোবাইলটা নিব পড়ার টাইমে তখন আমি একটা প্রতিজ্ঞা আবদ্ধ হয়ে যাই যে আমি আমার পড়া ছাড়া আর কিছু এটা ইউজ করতে পারবো না। হ্যাঁ, মোবাইল আসক্তি আমার মাঝে, মাঝে ছিল। এখনো একটু, একটু আছে। মানে এটা সবারই থাকবে। বাট জিনিসটা হইতেছে ওটা আপনার পড়ার টাইমে। পড়ার টাইমে আসলে জিনিসটা কিরকম করে এফেক্ট করতে পারতেছে। যখন আপনার এন্টারটেইন এর টাইম আপনি ইচ্ছামত এন্টারটেইন করবেন, ইচ্ছামত বিষয়গুলোকে বুঝবেন। তারপর মানে হইতেছে যতটা আপনার টাইম লাগে আরকি। আপনার এন্টারটেইন এ যান সেটাকে পুরো টাইমে এন্টারটেইন করবেন। কিন্তু যখন আপনার পড়ার টাইম, যখন পড়ার টাইমে আপনাকে ওই মোবাইলটাকে ইউজ করতে হইতেছে বা ইন্টারনেটটাকে ইউজ করতে হইতেছে, তখন you have to be strict with your rules, your self rules. সো তখন আপনি ওই জিনিসটা বাদে যত যাই হোক না কেন আপনি বাইর হতে পারবেন না। তো সবশেষে আপনার আপনার রুটিনটা কি স্ট্রিক্ট? মানে না, আপনি এত টাইম থেকে এত টাইম পড়বেন, এত টাইম থেকে এত টাইম মোবাইল চালাবেন, এরকম? নাকি আপনি পড়াটা আসলে কিভাবে পড়েন? আমার রুটিনের স্কুলের পড়াগুলো কিভাবে কমপ্লিট করেন? আমার রুটিনের বিষয়বস্তুগুলো ফিক্সড, মানে একদিনে আমি যেগুলা করব ওগুলা করবই। বাট ওগুলোর টাইমিং ফিক্সড না। যেমন আমি যদি পড়ি, আমি সেদিন নিশ্চয়ই মোবাইল একটু টিপব অথবা একটু টিভি দেখব। তো ওই জিনিসগুলো আমার ফিক্সড, বাট ওগুলোর টাইমিং আমার কাছে ফিক্সড না। যেমন আমি আমার যেমন ভাবেন আমার পড়তে একটু টাইম বেশি লাগতেছে অথবা আমার জিনিসটা এখনো ক্লিয়ার হয় নাই। আমার যতক্ষণ লাগে আমি টাইম নিলাম। তারপর টিভি হয়তোবা একটু কম করে বা বেশি করে দেখলাম। বা একদিন আমার একটা স্পেশাল জিনিস চলতেছে। তো আমার আ আমি একটু টাইম বেশি নিলাম টিভি দেখতে বা যতক্ষণ লাগে আরকি আমি নিলাম। পরে পড়াটা আবার কভার করে ফেললেন। হ্যাঁ, কভার করে ফেললাম। মানে আপনি ব্যালেন্স ওয়েতে জিনিসগুলো ইউজ করেন। হ্যাঁ, কোনোভাবে ট্রাই যাতে করি। মোবাইল সবসময় বা হয়ে টিভির ওঠে না। কারণে পড়ালেখার ক্ষতি না হয়। ওইদিকে পাশাপাশি খেয়াল রাখি। এরকম। ট্রাই করি যেন সমস্যাটা না হয়। ওকে, দ্যাটস গ্রেট। তো আমরা যদি একটু ইভেন্টে ফোকাস করি, আপনি যেমন দুরন্ত টিভিতে একটা সবজান্তা একটা ইভেন্ট ছিল। এটা মূলত কুইজ প্রতিযোগিতা টাইপের। আপনি ক্লাস 6 এই এই ইভেন্টে পার্টিসিপেট করেন। এটার প্রস্তুতি আপনি আসলে কিভাবে নিছিলেন? যে কুইজ প্রতিযোগিতা ছিল? ওটার জন্য প্রথমত যখন ওটা হইতেছিল তখন আমাদেরকে একটু ধারণা দিয়ে দিছিল যে কি কোয়েশ্চেন আসতে পারে বা মূল বিষয়বস্তু কি। তো মূল বিষয়বস্তুগুলো যখন মানে জেনে গেছি তখন আমি সার্চিংটা শুরু করেছি যে কারণ যখন আমার টার্গেটটা ফিক্সড তখন আমার নলেজ বের করাটা বা গ্যাদার করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। তো তখন আমি প্রথমত আমার আম্মুর একটা বই ছিল একটু বেশ পুরান, 'নতুন বিশ্ব' নামক। তো ওটা থেকে গুটি কয়েক কিছু জিনিস জানলাম। ওখানে একটু ভাস্ট নলেজ ছিল। ওগুলো আমি নিয়েছি। তারপর ইন্টারনেটে একটু সার্চ নিয়েছি। তারপর কোন জায়গায় মিসকনসেপশন হইলে ওই যারা মানে দুরন্ত টিভির ওদেরকে একটু জিজ্ঞেস করলাম বা ChatGPT কে জিজ্ঞেস করলাম। তো তারপর হইতেছে যে ইন্টারনেটে যতগুলো সোর্স আছে ওগুলোকে কাজে লাগালাম বা YouTube ভিডিও দেখলাম। তো সব মিলে যেন আমার ফুল প্রস্তুতিটা হয় সেদিকে খেয়াল রাখছি আরকি যেটা ইউজ করা লাগে। এই যে যখন বিভিন্ন ইভেন্টে আপনি পার্টিসিপেট করেছেন, এখানে তো একটা ভয়ের একটা বিষয় থাকে। ১ম যখন আপনি অনেকের সামনে একটা ইভেন্ট
উপস্থাপন করতেন একটা প্রতিযোগিতা, তখন আপনি ভয়টাকে কিভাবে কাটাতেন? আপনার কেমন ভয় লাগতো ১ম? আমার ভয় লাগতো যে একদম ছোটকাল থেকে। কারণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার বিষয়টা আমার একদম ছোটকালের। যেকোনো প্রতিযোগিতা হোক না কেন আমি পারি বা না পারি আমরা তো অংশগ্রহণ করি। ওটা যতই আনফ্যামিলিয়ার হোক না কেন আমার জন্য। তো ওই কারণে ছোটবেলা থেকে যে জিনিসটা আমি করে আসতেছি ওটার কারণে আমার মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হয় যে মানে যেটাই হোক না কেন আমি হেরেও আসি বাট জিনিসটা আমাকে এফেক্ট করে কিন্তু মানে এফেক্ট করে না। কারণ আপনার যদি একটা অভ্যাস থাকে যে আপনি রেগুলারলি আপনি স্টেজে উঠতেছেন। তারপর স্টেজের সামনে মানুষের সাথে কথা বলতেছেন। বা ভাবেন আপনি কখনো আবৃত্তি করেন নাই। বাট আপনার অভিজ্ঞতা আছে যে কিছু না বলেও যে বিচারক আছে, বিচারকদের সামনে এসে স্টেজে অন্তত চুপ করেছিলেন। আপনার যখন অভিজ্ঞতাটা থাকে, ওই অভিজ্ঞতা থাকার কারণে কিন্তু আপনার একটা কনফিডেন্স নিজের মধ্যে বিল্ড আপ হয়। তো ওই কনফিডেন্স বিল্ড আপ হওয়ার কারণে কিন্তু আপনার ওই ভয়টা কিন্তু পরে কাজ করে না। তো এটা আমার ক্ষেত্রেও সেম। আমি যেকোনো জিনিস করার ক্ষেত্রে আগের থেকে যেহেতু আমার ভয়টা এখন আর কাজ করে না। তো এখন এখন একদম প্রায় না করে বললেই চলে। তো হ্যাঁ, কিছু জিনিস আছে, কিছু কম্পিটিশন আছে যেগুলাতে অংশগ্রহণ করতে আমার ভয় করে। তারপরে অনেক বেশি ভয় করে যে আমি জিনিসগুলো আসলে পারবো কিনা। বাট ওই যে অভিজ্ঞতাটা এক না এক সময় কাজে লাগিয়েই দেয়। মানে হচ্ছে আপনি আর ১ম থেকে জিততেই হবে ওইরকম বিষয়টা আমার কাছে নেই। কারণ আমি অংশগ্রহণ করতেছি। ইটস এ ম্যাটার। অংশগ্রহণে ফার্স্ট, এইজন্য আপনার উপর প্রেশার কম থাকে। জি। এরপরে হচ্ছে আপনি ১ম অনেক ভয় লাগতো। আপনি আস্তে যখন অনেক বেশি ইভেন্টে পার্টিসিপেট করছেন, আস্তে আপনার ভয়টা কমা শুরু করেছে। অভিজ্ঞতার কারণে। আপনার অনেক এক্সপেরিয়েন্স হয়েছে। আচ্ছা, এটার মাধ্যমে আমরা জানতে পারি যে অনেক বেশি ইভেন্টে পার্টিসিপেট করতে হয়। এরপরে আমরা যদি বলি জাতীয় শিক্ষা সপ্তাহ, যেটা ক্লাস ৫ থেকে ক্লাস ৮ পর্যন্ত আ স্টুডেন্টরা পার্টিসিপেট করেছিল। এটা একটা একক বিতর্ক প্রতিযোগিতা ছিল। আপনি থানা পর্যায় থেকে ১ম হন। আপনি এই বিতর্কের জন্য আসলে কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন? ওই বিতর্কের জন্য আসলে খুব বেশি প্রস্তুতি নিইনি। আমি যেহেতু মানে মানুষের সামনে কথা বলার একটা অভ্যাস আমার ছিল। সুন্দর করে আমি যে খুব সুন্দর করে গুছিয়ে বলতে বলার বিষয়টা এমন না। কিন্তু আমি বলার ট্রাই করি। তো ওই ট্রাই করার বিষয়ে আমার কাছে মনে হয়েছিল যে বিতর্কটা আমি পারবো। তো ওটার কারণে অংশগ্রহণ করা আরকি। তো যখন আমি অংশগ্রহণ করি, আমার মাথায় যে বিতর্ক জিনিসটা হইতেছে যে আপনার মাথায় যে চিন্তা ভাবনাগুলো আছে ওগুলো আপনাকে তর্কের রূপে ফুটিয়ে তুলতে হবে। খুব আ তো আমার মাথায় যে সকল চিন্তা ভাবনা ছিল, তো আমি যেহেতু একটু গুছিয়ে বলতে পারতাম। তো আমার মাথায় যে চিন্তা ভাবনাগুলো ছিল, আর আমার মাথায় যে সকল আর্গুমেন্ট গুলো ছিল, ওগুলো আমি ফুটায় তোলার চেষ্টা করতাম। ওটার কারণে মূলত আসলে কম্পিটিশনটা করা। তাছাড়া আমি কিন্তু নিজে সবসময় একটা আম আমার নিজের একটা ফ্যাসিনেটিং বিষয় আপনাদেরকে বলি যে, আমি কিন্তু কখনো কোনো একটা নির্দিষ্ট ডিসিশন এ আসতে পারি না। সবসময় ডিসিশন আম জিনিসটাকে কি বলে? মানে হ্যাঁ, পেন্ডিং বা কোনটা আমার জন্য রাইট ডিসিশন ওটা আমি কখনো নিতে পারি না। মোস্ট অফ দ্যা টাইম। কারণ কেন জানেন? যখন আমি বিষয়টা একবার একটা বিষয় জানছি, তো ভাবেন আমার কাছে ২ টা অপশন। তো ওই অপশনটা আমার কাছে ভালো মনে হইছে। পরক্ষণেই ওই অপশন থেকে আমার মাথায় নিজের থেকে কিছু যুক্তি এমনি বিল্ড আপ হয়। যে ওটা থেকে কেন এটা বেটার? ওটার কারণে আমি যে জিনিসটা ফার্স্ট অপশন হিসেবে নিতে চাচ্ছিলাম, সেটা আমাকে প্রত্যাহার করা লাগে। আমাকে ওই অপশন দিকে যাওয়া লাগে। তো ওখান থেকে আবার আমার মাথায় আরো কিছু যুক্তি আসে। যেটাকে আমি ফেলে এসেছি সেটার থেকে আরো কিছু যুক্তি আসে এবং ২ পক্ষের যুক্তির বাকবিতন্ডার কারণেই আমি নিজের কাছে নিজে একটু কনফিউজড হয়ে যাই। তো ওটা আমার কাছে একটা একটু গুণের মতো যে আমার কাছে যে জিনিসই হোক না কেন সেটার কাছে আমি পিছনে একটা রিজন খুঁজে বের করতে পারবো। কারণ সবকিছুর পিছনে একটা রিজন আছে। তো ওই জিনিসটাকে আমি নিজের থেকে বের করে আসতে বলি বলে বিতর্ক জিনিসটা আমার কাছে অনেক ইজি। তো ওখান থেকে আমার জন্য প্রস্তুতিটা অনেক ইজি হয়ে গেছিল আরকি। এরপর আপনি সিএসডিএস ইন্টার ডিবেটিং কম্পিটিশন, হ্যাঁ, যেখানে ৫ থেকে ১০ এর স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারত। সেখানে আপনি নিজে অংশগ্রহণ করেন এবং চ্যাম্পিয়ন টিমের একজন সদস্য। তো এইখানে আসলে আপনি ফার্স্ট এ কিভাবে সিলেক্টেড হন? আমি যতটুকু জানি যে আপনি এই যে থানা পর্যায়ে ১ম হওয়ার পরেই এটার উপরে বেস করে আপনাকে এই ডিবেটিং আ ইনভাইট করা হয়।
অ্যান্ড পাশাপাশি এটা ছিল ২০২৩ সালের ঘটনা এবং আপনি ২০২৫ সালেও আপনি আবার যে সিএসডিএস ইন্টার ডিবেটিং কম্পিটিশন হচ্ছে এখানেও আপনি একজন পার্টিসিপেন্ট। আমি জানি যতটুকু যে আপনার ফাইনাল ইভেন্ট এখনো বাকি। আপনি ফাইনাল পেন্ডিং। পর্যন্ত এসেছেন। সেমিফাইনাল ব্রেক করে এখন ফাইনালে উঠেছি। এখন ফাইনালটা এখনো হয়নি। আচ্ছা। তো এইটার এক্সপেরিয়েন্সটা আমাদেরকে একটু বলেন যে আপনি কিভাবে সিলেক্টেড হইলেন এবং এটার জন্য আপনি কিভাবে আপনারা চ্যাম্পিয়ন হলেন অ্যাকচুয়ালি? তো প্রথমত আমার জীবনের ফার্স্ট বিতর্ক কিন্তু আমি তখন করছিলাম। ঘরেতে এমনিতে আম্মুর সাথে বিতর্ক করি। তো ওখানে যখন আমার জীবনের ফার্স্ট প্রাতিষ্ঠানিক যে বিতর্কটা আছে, সেটা ওই জাতীয় শিক্ষা সপ্তাহে ১ম করা হয়। ওটা মূলত ছিল একক বিতর্ক। কোনো টিম ছিল না। তো ওই একক বিতর্ক থেকে আমার বিতর্কের ব্যাপারে একটা আইডিয়া আসে। বিতর্কটা জিনিসটা আসলে কেমনে করে। তো যখন আমি থানা পর্যায়ে ফার্স্ট হই, তখন আমার স্কুল থেকে আমার ওই সিএসডিএস কিন্তু মূলত হচ্ছে আমার স্কুলের ডিবেটিং ক্লাব। কলেজের স্কুল ডিবেটিং সোসাইটি। তো ওখান থেকে আমাকে আমন্ত্রণ করা হয় যে আমাদের কলেজের স্কুলে একটা ডিবেটিং ক্লাব আছে। ওটা হইতেছে এমন, এমন। তো ওখানে একটা বাৎসরিক একটা কম্পিটিশন হয়। যেখানে নিউ ডিবেটার্স, তারপর ওল্ড ডিবেটার্স, কলেজের স্কুলে যে সকল ডিবেটার্সরা আছে, যারা এখনো এসএসসি পাস করে বের হয়ে যায়নি, ওরা সকলে টিম মানে ৩ জনের একটা টিম করে একে অপরের সাথে বিতর্ক করে এবং ৩ টা রাউন্ড শেষে সেমিফাইনাল ব্রেক করে ফাইনাল। তো ফাইনালে যারা হয় তারা চ্যাম্পিয়ন এবং ফাইনালে যারা হারে ওরা রানার আপ। তো ঐরকম করে আরকি। তো ওই বছর আমি ডিবেট মানে আ ৩ জনের যে টিম, ৩ দলীয় টিম, সেটা আমি ১ম বারের মতো করি সিএসডিএস ইন্টার এটাতে। ওটা ওটা মেবি ২০২৩ এর ঘটনা। তো তখন আমি থার্ড হয়ে মানে চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমিও আমার দল। এবং যে মানে ওভারঅল যে বেস্ট স্পিকারের যে র্যাঙ্কিং, ওখানে আমি ১০ম হয়েছিলাম। মানে মোটামুটি করেছিলাম। তো এবছরে যেটা ২০২৫ সালের, ওটা হইতেছে যে ওটাতেও আমি আ কি বলে সেমিফাইনাল ব্রেক করছি। এখন ফাইনালের মধ্যে আছি। ফাইনাল হয় আমি রানার আপ হবো, নয় চ্যাম্পিয়ন। এরকম আরকি। তো বলা হয়নি আয়াত হচ্ছে কলেজের স্টুডেন্ট, কলেজের ক্লাস 8 এর স্টুডেন্ট। আপনি যখন সিএসডিএস ইন্টার ডিবেটিং কম্পিটিশনে অংশগ্রহণ করেন তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি আ ক্লাস 6 এ পড়ি যখন ফার্স্ট করি। তো সে ক্লাস 6 থেকে পার্টিসিপেট করে সে চ্যাম্পিয়ন হয়। আপনাদের মা-বাবারা যে অভিযোগ করে, অসুস্থ জেনারেশন হিসেবে আপনাদেরকে ট্রিট করে। তো আপনাদের অভিযোগগুলো আসলে বলেন। যে কেন আপনাদের মা-বাবারা আপনাদেরকে বুঝতে পারে না? তাদেরকে আসলে কোন জিনিসটা ফোকাস করা দরকার আপনাদের উপরে? প্রথমত আপনাদের বক্তব্যটা কি? কি অভিযোগ আছে আপনাদের অভিভাবকের উপরে? প্রথমত জিনিসটা হইতেছে যে আম তারা আমাদের অভিভাবকদের কথা বলতেছি। হুম, তাদের পয়েন্ট অফ ভিউ দের সাথে আমাদের পয়েন্ট অফ ভিউ দের একটা কিন্তু কোলাবোরেশন করতে হবে। যখন ২ টা পয়েন্ট অফ ভিউ এর কোলাবোরেশন হবে, তখনই কিন্তু মূল সমস্যাটার সমাধান হবে। তারা যদি আমাদেরকে বুঝতে পারে, আমাদের থিংকিংটাকে বুঝতে পারে এবং আমরা যদি তাদের থিংকিংটাকে বুঝতে পারি এবং ছোটবেলা থেকেই বুঝতে পারি, তখন কিন্তু মূল সমস্যাটা আসলে হইতেছে না। আর কি অভিযোগ আছে? তো প্রথমত হচ্ছে যে আমরা অনেকেই আসলে বলে যে আমরা রিলস প্রতি অ্যাডিক্টেড। তারপর হইতেছি আ আমরা হইতেছি যে খুব বেশি মোবাইল অ্যাডিক্টেড। আমাদের কিন্তু থিংকিংটা বুঝতে হবে আমাদের পার্সপেক্টিভ থেকে। কারণ আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু কোনো আর অপশন নাই। যেমন আমরা যে খেলতে পারতেছি খুব বেশি বা আমাদের জেনারেশন কিন্তু খুব বেশি খেলতে পারে না। মানে আমি যদি আমার কথা বলতে পারি, আমি আমার জীবনে কিন্তু খুব একটা বেশি খেলেছি ঐরকম না। আমাকে কিন্তু ঐরকম একটা প্লেস আমার জন্য ছিল না যে আমি খেলতে পারবো। তো আমার কাছে বিনোদনের একটা অপশন হইতেছে আ মোবাইল টিপা বা হইতেছে যে টিভি চালানো। এটাই কিন্তু আমার কাছে একমাত্র বিনোদন। তাছাড়া গুটি কয়েকটা বিনোদন আছে যেগুলো ঘরের মধ্যে করা যায় আরকি। যেমন আ ঘরের মধ্যে কিছু খেলা আরকি বা ছোট উদ্যানে করা যায়। আমাদের জন্য কিন্তু ঐরকম মানে আমাদের আগের জেনারেশন যেরকম ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ওটা কিন্তু আমাদের জন্য হয়ে ওঠে না। তো ওই অপশনটা হ্যাঁ, আপনাদের খুবই কাছে কম। খুবই একদম কম। আমার দিক থেকে একদম নাই বললেই চলে। তো আমরা যে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হব ওটা কিন্তু খুব সাধারণ। কারণ আমাদের কাছে আর কোনো অপশন নেই। বাট কিছু জায়গায় দেখা যায় যে তার বেসিক নিড যে বেসিক এন্টারটেইন এর যে নিড সেটা পূরণ হওয়ার পরও সে কিন্তু অনেক বেশি আ অ্যাডিক্টেড হয়ে আছে যে তারপরও প্রচুর পরিমাণে মোবাইল দেখতেছে। তো ওটার সমাধান হিসেবে বলতে চাই ওই যে ট্রিট এর যে বিষয়টা।
আম একটা আমি যেহেতু নিজে একটা বাচ্চা, আমি বলতে পারব না, প্যারেন্টিং বিষয়ে আমি বলতে চাই না। কিন্তু বিষয়টা হইতেছে যে যদি তাকে ছোটবেলা থেকেই ওইভাবে মানে একটা তার মধ্যে একটা দায়িত্বশীলতা করা যায় যে অমুক টাইম থেকে অমুক টাইম দেখবা তুমি, বা তার মানে মূল জিনিস হচ্ছে তার মধ্যে একটা নীতিবোধ তৈরি করা। যে আমার আম্মু আমাকে বলছে যে আমি অতটুক থেকে অতটুকু না টাইম দেখবো, অতটুকু টাইমে আমি দেখবো। এর বাইরে আর কিন্তু আমি দেখবো না। বা ওটার বাইরে আমি যাবো না। যখন আমার বেসিক নিড পূরণ হয়ে গেছে তখন আমি ছেড়ে দেবো। কারণ আমার আম্মু চাইলে কিন্তু আমাকে না দেখে রাখতে পারে। আম্মু চাইলে আমাকে সম্পূর্ণ এগুলো থেকে বাইরে রাখতে পারে। বাট সে আমাকে দিচ্ছে। সে আমাকে বিশ্বাস করে দিচ্ছে। সো I should respect her opinion. তা সে যে আমার প্রতি যে কাইন্ডটা দেখাইছে সেটা কিন্তু আমাকে রেসপেক্ট করা উচিত। তো সে যে আমাকে বিষয়টা মানে একটা সুযোগটা দিল, বাট অনেক সময় দেখা যায় যে ছোটবেলা থেকেই আ তারা ননস্টপ দেখতেছে মোবাইল। তো ওদেরকে ঠিকভাবে বাধাগ্রস্ত করা হইতেছে না। বা তাদের যে অমুক টাইম থেকে অমুক টাইম দেখতে পারবে ওটা কিন্তু করা হইতেছে না। তাদেরকে কোনো প্রকার বাধা না দেওয়ার কারণে বিষয়টা হইতেছে তাদের ছোটবেলার একটা অভ্যাস ক্রিয়েট হয়ে যাইতেছে। তো তাদের কাছে লাগে যে তাদের দুনিয়াটা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। পরে যখন একটা লং টাইম ধরে জিনিসটা চলতে থাকে, তার আম্মু-আব্বু যখন পরে তাদের ভুলটা ধরতে পারে, ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে যায়। কারণ একটা অভ্যাস যখন অনেকদিন ধরে চলতে থাকে, সেটা পরিবর্তন করা অনেক বেশি হার্ড হয়ে ওঠে। তো তখন কিন্তু সে শত চেষ্টা করলেও ওটা থেকে বেরিয়ে আসতে পারে না। তো অ্যাডিকশনটা মূলত এই জায়গাতেই যে তাকে নির্দিষ্ট টাইম একটা দেখতে দেয়া। কারণ আমাদের প্রিভিয়াস জেনারেশন চাইলেও তো ওরা তো টিভির প্রতি অ্যাডিক্টেড হয়ে যেতে পারত। টিভি যখন তাদের জন্য নতুন আসছিল, ওরা টিভির প্রতি অ্যাডিক্টেড হয়ে যেতে পারত। বাট কিছু হয়েছে, কিছু হয় নাই। যাদের মধ্যে ওই নীতিবোধটা ছিল যে অমুক টাইম থেকে অমুক টাইম দেখব, এরপরে শেষ। ওরা কিন্তু ঠিক উঠে আসতে পারছে। তো মূল জিনিস হইতেছে তাকে ছোটবেলা থেকে ওইভাবে ট্রিট করতে হবে। ওই নীতিবোধটা তার মধ্যে নিয়ে আসতে হবে। এটা আমি মনে করি। কারণ আমার লাইফেও আমি জিনিসটাকে একটু মেইনটেইন করার চেষ্টা করি। মেইনটেইন করি যে ওটা না, বাট চেষ্টা করি। ওকে। আ আয়াত, এখানে আপনাদের পড়ালেখার বিষয়ে আমাকে কিছু অভিযোগ দেন। যেমন হচ্ছে এনসিটিভির বইগুলা যেভাবে সাজানো হয়, যে সংজ্ঞাগুলা দেওয়া হয়, ওই সংজ্ঞাগুলো আপনারা আসলে বোঝেন না। আপনাদের বোঝার জন্য আবার আরেকজন টিচারের কাছে যেতে হয়। তাহলে তো আসলে এই বইয়ের উদ্দেশ্যটা কি হলো? বইয়ে যদি আপনারা যে ভাষায় বোঝেন, সেই ভাষাটা যদি ওই বইয়ে না থাকে, বইগুলো এমনভাবে লেখা হয় যেন অনার্স মাস্টার্সের স্টুডেন্টরা এই বইগুলা পড়ছে। কিন্তু আসলে তো আপনাদের জন্য বোঝার জন্য ভাষাগুলো যথোপযুক্ত নয়। তো এই ব্যাপারে আপনার কিছু অভিযোগ ছিল। মানে একটু বলেন, শেয়ার করেন। প্রথমত হচ্ছে যে আমরা যদি আমাদের আম আ এনসিটিভির বই দেখি, এখানে একটু ক্রিটিসাইজ আমাকে করানোই লাগে যে আমাদের যে সকল বিষয় আছে, বিষয়গুলো কিন্তু এমনভাবে সাজানো হয় যে প্রথমত আমি জিনিসটা কি ওটা বুঝলাম। সর্বোচ্চ অতটুকু বুঝছি। বাট ওটার যে কোর টপিক গুলো আছে ওগুলো এমনভাবে ওখানে রাখা হয় যেন কোনো এক্সপার্ট ছাড়া ওগুলা কেউ নিজে থেকে বুঝতে পারবে না। ওটা কিন্তু সবার জন্য হয়ে ওঠে না। যেমন আমাদের দেশের যে সংজ্ঞাগুলো আছে, সংজ্ঞাগুলো প্রথমত হইতেছে যে অনেকটাই illogical দেখা যায়। মানে খুব ডিপলি যদি আমরা বিষয়টাকে এনালাইসিস করি, তাহলে কিন্তু আমরা ওখানে ফল্ট খুঁজে পাবো। যে জিনিস যে মানে ওটা বাস্তবতার সাথে রিয়েলিটি ফুল হয়ে ওঠে না। ফিজিক্সের ক্লাস 10 এর বইয়ের একটা সংজ্ঞার কথা আপনি বলছিলেন। জি, আ ওখানে বলেন। যেমন আমার আ ক্লাস 9-10 এ যে ফিজিক্সের বইটা আছে, ওখানে কেজির যে নতুন ডেফিনিশন, ওখানে বলছিল যে কেজিকে এখন প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এর মাধ্যমে ডিফাইন করা হয়। বাট একটা স্টুডেন্ট যখন ফার্স্ট টাইম প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এর নামটা শুনবে, তার কাছে এই জিনিসটা কিন্তু একদম মানে হোয়াট ইজ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট? তার মাথায় একটা প্রশ্ন জাগবে না? যে ওটার মাধ্যমে ডিফাইন করা হয়। বাট জিনিসটা আসলে কি? কিসের মাধ্যমে ডিফাইন করা হয়? বাট কিছুই বলা নেই বইয়ে। না, শুধু এতটুকু বলছে কেজির মাধ্যমে ডিফাইন করা হয়। তখন মানুষের মধ্যে মানে চিন্তা নতুন একটা প্রশ্ন তৈরি হবে না? যে জিনিসটা কেন হলো? তখন তার মধ্যে যখন প্রশ্নটা তৈরি হলো, সে কিন্তু এটা বিভিন্ন মানুষের কাছে যাবে। তো সব জায়গায় যে সে কারেক্ট গাইডটা পাবে সেটাও কিন্তু নয়। আবার অনেকজনই আছে যে জিনিসটা সে যখন জানতে পারছে তখন কিন্তু আ সে এনাফ পরিমাণ গাইড না থাকার কারণে জিনিসটাকে সে ওখানেই ছেড়ে দিছে। যার কারণে কি হয় ওভারঅল কিন্তু তার জানার যে আগ্রহ সেটা নষ্ট হয়ে যায়। সে কিন্তু লাস্টে দেখা যায় যে বইয়ে যে সংজ্ঞাটা আছে সেটা নিজে না বুঝে ডাইরেক্ট শুধু মুখস্থ করে। যেটা কিন্তু অনেক খারাপ। কারণ জিনিসটা যদি না বুঝে শুধু মুখস্থ করে, জিনিসটা আসলে ডেফিনিটলি অর্থাৎ বইগুলা এমনভাবেই তৈরি করা হয় যে স্টুডেন্টরা আসলে বুঝতে পারে না এবং তাদেরকে বাধ্য হয়ে মুখস্থ করতে হয়। এবং এমনভাবে আপনার বক্তব্য থেকে এটা পরিষ্কার যে বইগুলো এমনভাবে লেখা হয়
যে বইটা বোঝার জন্যই আমাকে গাইড কিনতে হবে। অর্থাৎ গাইড কিনার জন্যই আমাকে বইটা হ্যাঁ, নাহলে তো গাইডের ব্যবসা তো কোনোদিন চলতো না। ব্যবসা গাইড কেন আসতো তাইলে? তাই না? ইটস ভেরি গুড ইনসাইট। এবং হচ্ছে আপনার বইগুলা লেখা হয় যে আসলে স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টরা যদি না বুঝতে পারে তাহলে তো এই বইয়ের আসলে কোনো মূল্য নাই। অর্থাৎ বইগুলা লেখা হয় এমনভাবে মনে হয় যে সেটা আসলে শিক্ষকদের জন্য লেখা হচ্ছে। হ্যাঁ, জিনিসগুলা আসলে আমি বলছি যে এমন না। আমরা যদি একটু নিজেদের মধ্যে একটু দেখি, আমাদের মাঝখান থেকে যদি দেখি তাহলে কিন্তু জিনিসগুলো উঠে আসে। জিনিসগুলো কিন্তু আসলেই বাস্তব। আমরা অনেকেই আছে যে জিনিসগুলাকে শুধুমাত্র পড়ার জন্য লাগে বলে পড়ি। বাট ইটস মোর দ্যান ওই ওই ইন্টারেস্টটাও জাগে না জিনিসটা। আসলে বই পড়লে। হ্যাঁ, এমনভাবে লেখা থাকে। জি। তো হ্যাঁ, তো স্টার্ট যে বইটাকে যদি এখন এমনভাবে ডিজাইন করা হয় যে, যে কেউ একেবারে জিরো নলেজ থেকে বিষয়টাকে ফুললি জানতে পারতেছে। তো অনেক জিনিসই আছে যেগুলাকে আমরা মানে আমরা বইতে তারপর আ বিভিন্ন জায়গাগুলোকে ভুলভাবে ডিফাইন করা হয়। আসলে জিনিসটা ঐরকম, অন্যরকম বাট আমরা ডিফাইন করি অন্যভাবে। তো এখন আমার কাছে যথেষ্ট তথ্যের প্রমাণ নেই। কখনো সুযোগ হইলে অবশ্যই আমি দেখাবো। বাট জিনিসটা কিন্তু আসলেই হয়। তো এখন আমরা যদি ওই জিনিসটাকে খুব ক্লিয়ারলি ফুটায় তুলতে পারি, একদম ছোট থেকে একদম টেক্সট বুক থেকেই আমরা বিস্তারিত নলেজ দিতে পারি যেন যে কেউ খুব ইজিলি বিষয়টাকে বুঝতে পারে। ওটার জন্য আমরা যদি পারফেক্ট রাইটার আমরা হায়ার করতে পারি। প্রয়োজনে বইটা একটু বড় হলো সমস্যা নাই। বা আমরা কিছু রিসোর্স যোগ করলাম। অ্যাজ লাইক অনলাইন যেমন অনেক উপায় আছে। বই ছোট হলেও সমস্যা নেই বাট অনলাইনে অনেক কিছু কিন্তু করা যায়। আমরা অনেক কিছু যোগ করলাম, অনেক টুলস আছে। আমরা যদি পারি বইটাকে আরেকটু বড় করলাম, নইলে অনেক টাইপস এর টুলস আছে, অনেক টাইপস এর ওয়ে আছে যেগুলোকে আমরা গ্রহণ করলাম। যেন বইটা বড় না হইলেও ভাস্ট একটা নলেজ জিনিস যেন সবাই জানতে পারে। বই বড় করা উচিত। তারপর হইতেছে যে এনসিটিভি ওয়েবসাইটে আমরা নিয়মিত বিভিন্ন নোট পাবলিশ করলাম। যেগুলো টিচাররা এসে আমাদেরকে টিচারদের কাছ থেকে এগুলা মানে অ্যাক্সেস করা অনেক বেশি ইজি। তো ওগুলো আমাদেরকে লিখে দিল। তো আমরা এগুলো কালেক্ট করে আমরা একটা ভাস্ট নলেজ পাইলাম। তারপর আমরা যদি আমাদের বইটাকে আরো বেশি মানে আপডেট করার চেষ্টা করি। যেমন আমি এটা বলতেছি না যে বইগুলো অনেক পুরান ব্যাকডেটেড। বাট হইতেছে আমরা যদি আদার্স যে সকল কান্ট্রি আছে, যা ওদের নলেজের কথা চিন্তা করি, ওরা যে জিনিসগুলা একদম স্কুল পর্যায়ে আমাদেরকে শিখাইতেছে, ওসব দিক দিয়ে কিন্তু আমাদের বইগুলো অনেক বেশি পিছিয়ে আছে এখন। তো আমরা যদি আমাদের বইগুলোকে আরো বেশি অ্যাডভান্স করতে পারি, তারপর হইতেছে যে বিভিন্ন নলেজ ওটাতে এড করতে পারি, প্লাস বেশ কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি একদম আমাদের স্কুল পর্যায় থেকে আমরা লাগাই দিতে পারি কোনভাবে আমাদের পড়াশোনা একদম মেইন জিনিস। তাইলে কিন্তু আমাদের আমাদেরকে আমরা স্টুডেন্টদেরকে বাংলাদেশের স্টুডেন্টদেরকে বৈশ্বিক নাগরিক হিসেবে কেউ পিছিয়ে ফেলাইতে পারবে না। ইনশাআল্লাহ আমরা সারা বিশ্বে একটা খুব ভালো একটা সাইনিফিকেন্ট অ্যামাউন্ট অফ আম পরিচয় বহন করতে পারবো ইনশাআল্লাহ। আপনি এই যে অনেক এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস এর সাথে যুক্ত হয়েছেন, এই যে এই অল্প বয়সেই সবচেয়ে বেশি আসলে আপনাকে সাহস কে দিয়েছে বা ফ্যামিলি থেকে আপনার সাপোর্ট কেমন ছিল? সবথেকে বেশি মানে ফ্যামিলি থেকে তো সবসময় আমি সাপোর্ট পেয়েছি। আমার একদম আমার পুরো বংশ, আমি যদি পুরো একদম বংশ নিয়েই বলি, আমার পুরো বংশই আসলে জিনিসটাকে খুব পজিটিভলি লেখে। তোমার শুধু পড়ালেখা করো আর পড়ালেখা করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেষ করলা, চাকরি করলা। তোমার জীবনে কোনো মূল্য হইল? তোমার কি তোমাকে কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত। বিভিন্ন এক্সট্রা কারিকুলাম কিছু করা উচিত। এমন কিছু সাইনিফিকেন্ট করা উচিত যেটা তোমাকে অন্য সবার থেকে একটা আলাদা করবে। ইয়েস। কারণ অন্য সবার থেকে আলাদা হওয়ার কিন্তু দরকার আছে। নইলে তো তোমাকে আ একটা সমুদ্রের পানির মধ্যে অন্য সব জিনিসের মধ্য সাধারণ করে ফেলা হলো। তোমার, তোমার পরিচয়টা কি? আমাদের সবার তো একটা আলাদা পরিচয় থাকা উচিত, তাই না? তো ছোটবেলা থেকে সবাই বলত এবং এই যে, মূল যে জায়গাটা একদম সব জায়গায় ছোটবেলা থেকে encouragement থেকে শুরু করে ওটা কিন্তু আমার আম্মুর থেকে পাইছি। আমার আম্মু একদম যে জিনিসই করতে চাও না কেন, ওটা যে কম্পিটিশন এ হোক না কেন আমাকে সব জায়গায় কিন্তু পার্টিসিপেট করার চেষ্টা করেছে এবং এখনো করছে। আমি যে জিনিসই করতে চাই না কেন, যেটা যদি পজিটিভ হয় আম্মু আমাকে করায়। তারপর হইতেছে যে ওই জিনিসের জন্য যতগুলো সাপোর্ট লাগে ওগুলো সব আমি আমার আম্মুর থেকে পাই। এখন অবশ্য একটু আমি ক্রিটিসাইজ করে কথাটা বলি। এখন কিন্তু একটা চিন্তাভাবনা কাজ করে যে স শুধু পড়ালেখাই করা উচিত। পড়ালেখার বাইরে সবার ১ম এ পড়ালেখা। পড়ালেখার বাইরে কিছু করার দরকার নাই। তারপর হইতেছে জীবনটাকে সাদামাটা করা। ওটা কিন্তু জীবনটাকে সাদামাটা করাই। আমাদের লাইফ কিন্তু ঐরকম হওয়া উচিত না। আমাদের হওয়া উচিত যে জিনিসটা আমি করতে চাই
ওটাই কিন্তু স্কুল লেভেল থেকে করা। তারপর হইতেছে সর্বপ্রথম আম যেকোনো মানে খুব বেশি, বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। কারণ মেইন হইতেছে আপনার অংশগ্রহণ করাটা। আপনি জিততেছেন নাকি হারতেছেন ওটা অনেক পরের কথা। ওটা নিয়ে আপনার মাথা ঘামানোর একদম প্রয়োজন নাই বললেই চলে। তো সব মিলে ফ্যামিলির সাপোর্ট কিন্তু অনেক বেশি দরকার আছে। তো ফ্যামিলির সাপোর্টই আসলে মূলত একটা মানে যেটা একদম শুরুতে বলছিলাম, যেটা পরিবেশটা অনেক কিন্তু ম্যাটার করে। একটা যে পরিবেশে আপনি একটা বাচ্চাকে বা একটা স্টুডেন্টকে গ্রো করবেন, সে কিন্তু অত ভালোই আপনাকে আউটপুট দিতে পারবে বড় হয়ে। হতে পারে সে ভবিষ্যতে ইলন মাস্ক। ও কোনো জোস! তো ইয়া নাই। হ্যাঁ, আমাদের আসলেই অন্যান্য দেশের তুলনায় আমাদের স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল নলেজ খুবই কম। একদম। অ্যান্ড আমাদের গার্ডিয়ানদের উচিত আসলে প্র্যাকটিক্যাল নলেজের দিকে, প্র্যাকটিক্যাল ইভেন্টের দিকে অনেক বেশি ফোকাস। এবং দেখেন আপনার সার্কেলের ভিতরে আপনি ১ম পডকাস্টে আসলেন। বিকজ অফ এই আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অ্যান্ড আপনার ফ্যামিলি সাপোর্ট। আপনার যদি লাস্টে আর কিছু যোগ করার থাকে? তো লাস্টে আমি বলতে চাই যে আমাদের এডুকেশনাল সিস্টেম নিয়ে আমাদের যেসব পড়ালেখা আছে আমরা তো কিন্তু ইনফরমেশন কম দেই বিষয়টা কিন্তু এমন না। বাট বিষয়টা হইতেছে ওগুলো কিন্তু অনেক মানে বিস্তারিত না। প্লাস হইতেছে ওগুলা বিস্তারিত না হওয়ার কারণে অনেক বেশি কনফিউশন তৈরি হয় এবং ভালোভাবে প্রপার জিনিসটা একদম আয়ত্ত করা যায় না। বা জিনিসটাকে পুরোটা বুঝে ফেলা যেটা বলে সেটা কিন্তু হয়ে ওঠে না। তো ওটার জন্য আমি বলতে চাই আমরা যদি বইগুলো যদি আরো প্র্যাকটিক্যাল করা যায়। প্র্যাকটিক্যাল করা যায় প্লাস হইতেছে যে আ আমাদের যেভাবে আমরা আসলে বিষয়টাকে সাজায় তুলছি মানে আমরা কিন্তু সবসময় মানে সে কতটুকু জানলো সেটা কিন্তু আমরা মানে পরিমাপ করি না। আমরা পরিমাপ করি কি সে কতটুকু দেখাইতে পারতেছে। তো এটা তো কিন্তু সঠিক হয়ে উঠতে পারে না। কারণ তার জীবনে তো দরকার যে সে কতটুকু পরিমাণে সে জানছে। সে কি পরিমাণ দেখাইছে সেটার উপর ডিপেন্ড করে যদি আমরা তার আসল নলেজটাকে আমরা যদি হারিয়ে ফেলি it will not be good. সো ওটার জন্য আমাদের প্র্যাকটিক্যাল নলেজকে বাড়ানো দরকার। প্লাস হইতেছে সে কতটুকু জানলো ওটাকে মানে বের করার জন্য একটা আরো বেটার একটা ওয়ে খুঁজে বের করা। প্লাস হইতেছে অনেক এক্সট্রা কারিকুলাম কিছু এড করে একদম আমাদের যেসব ছাত্র আছে ওদেরকে অলরাউন্ডার করার যে প্রচেষ্টা সেটাকে আরো মানে মজবুত করা আরকি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস পডকাস্ট। শেষ কথা এটাই থাকবে যে আমরা জেন জি অনেক অভিযোগ করে আমরা এই জেনারেশনটাকে অভিযুক্ত করতাম। কিন্তু তারাই আসলে একটা ইতিহাসের অন্যতম অভ্যুত্থান ঘটায় ফেলল। সেম অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেশন আলফা যেটা আসছে, আমরা শুধুমাত্র অভিযোগ না করি, পাশাপাশি প্রত্যেকে যাতে আমরা তাদেরকে বুঝার এবং জানার চেষ্টা করি। এইজন্য মূলত আজকে তাকে গেস্ট হিসাবে আনা। আই থিংক আমরা প্রত্যেকেই নেক্সট জেনারেশনকে বুঝার চেষ্টা করব। স্টে টিউনড উইথ আই টু আই পডকাস্ট।